আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একজন একটু কাইন্ডলি কনফার্ম করবেন বোথ জুমে প্লাস হচ্ছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে। লাইভে শোনা যাচ্ছে তো ঠিক মতো? থেকে আসছেন জানাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর নাফিস। আচ্ছা, আজকে যেটা মানে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো এটা ডেভিডসনের রিভিউ ব্যাচ থেকে। সেটা হচ্ছে নিউরোলজিক্যাল অ্যাপ্রোচ টু, মানে এটা নার্ভাস সিস্টেমের একটা টপিক। কাজেই যেহেতু গোটা ডেভিডসন একটা সাবসিকুয়েন্টলি মানে আলোচনা করার মতো 1 ঘন্টা সাফিসিয়েন্ট না, আমি এই জন্য চুজ করেছি একটু লোয়ার মোটর নিউরন এবং এটার অ্যাপ্রোচ গুলো ডেভিডসন ওয়াইজ আমি একটু আলোচনা করব। তার আগে আমি একটু বলতে চাই এফসিবিএস পরীক্ষা সম্পর্কে। যেহেতু একটা নতুন একটা ইনফরমেশন আপনারা একটু খেয়াল করলেই মানে দেখতে পাবেন যে একটা বিসিপিএস থেকে একটা নতুন নোটিশ এসেছে যে এখন ওদের মানে পরীক্ষার প্যাটার্নটা যেটা হচ্ছে 2016 সাল থেকে ছিল যে 15টা এসবিএ আর হচ্ছে 35টা হচ্ছে আপনার স্টেমের কোশ্চেন যেগুলো ট্রু ফলস বেসিসে। তো এখন যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে এটা আরেকটু বাড়িয়ে এখন সিঙ্গেল বেসড হচ্ছে 25টা আর স্টেমের কোশ্চেনও চলে গেছে 25টা, মানে একটা 50-50 অবস্থানে। আসলে এটা বিসিপিএস অনেকদিন ধরে আমার মনে হয় যেটা ওনারা ভাবছে যে সিঙ্গেল বেস ডিপেন্ডেন্ট পরীক্ষার যে মানে ওরা মানে একটা মাস্টার প্ল্যান হাতে নিয়েছে, এটার দিকে আসলে ওরা মোরলেস ওই দিকেই যাচ্ছে। তো এখানে একটা কথা আমি জাস্ট আপনাদেরকে বলি যে অনেকেই আসলে আমরা একটু ভয় পাই যে সিঙ্গেল বেস যদি পরীক্ষায় বেশি থাকে তাহলে আমাদের মানে মানে পরীক্ষায় দেখা সিস্টেম একটা কথা বলি যে নিউরো সিস্টেমের মধ্যে আপনি যদি আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে 3 টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে? পরীক্ষায় মোট 3 টাইপের প্রশ্ন একটা নার্ভাস সিস্টেম থেকে জেনারেশন হওয়া সম্ভব। নাম্বার 1 টাইপের প্রশ্ন হচ্ছে কি একদম ডাইরেক্ট অ্যান্সার যেটার মাধ্যমে আমরা খুঁজে পাবো। মানে একটা প্রশ্ন দেখলেই ডাইরেক্ট অ্যান্সার যেটা খুঁজে পাওয়া যাবে। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল ডাইরেক্ট একটা কোশ্চেন পেলেন, ইকোলাই পেলেন। এছাড়া অ্যাপার্ট ফ্রম অন্য কোনো কোশ্চেনের অন্য কোনো মানে অপশন সেখানে নাই। তাহলে এখান থেকে আপনার একটা প্রপার অ্যাপ্রোচ ওখান থেকে খুঁজে পেতে পারেন। নাম্বার 1। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় যে আবার একটা ধরেন যে একটা স্ট্রেট কাট মানে একটা মানে অ্যান্সার চাইবে। এরকম কোশ্চেন কিন্তু ওদের সিঙ্গেল বেসড এর মধ্যে প্রত্যেকটা টপিক থেকে খুব কমন কোশ্চেন গুলো একটু দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? তাহলে এটা গেল এক টাইপের প্রশ্ন। 2 নাম্বার যেহেতু আমরা নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করতেছি, 2 নাম্বার যেহেতু আমরা নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করছি, বলবেন সেকেন্ড টাইপের প্রশ্ন কি এখন তো 8টা বাজে, এখন ফোন দিব কেন? এখন তো রাত জায়গা। আচ্ছা আপনারা কাইন্ডলি হচ্ছে যারা জুমে আছেন একটু আনমিউট করে তখন ইয়ে করবেন। আচ্ছা, যখন কোনো প্রশ্ন থাকবে ইনভ্যারিয়েবলি আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এখন একটা কথা বলি যে এক টাইপের প্রশ্ন ডাইরেক্ট কোনো মানে আপনি দেখেই বুঝতে পারবেন যে কি অ্যান্সার হচ্ছে। এরকম কোশ্চেন আপনি পরীক্ষায় পাবেন। ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি আপনি আর কি ধরনের প্রশ্ন পেতে পারেন? যেহেতু নিউরোলজি নিয়ে আলোচনা করছি, সেকেন্ড টাইপের প্রশ্ন আপনি পরীক্ষায় ইনভ্যারিয়েবলি খুঁজে পাবেন যেগুলো হচ্ছে একটা স্ট্রেট কাট ডায়াগনোসিস চাইবে। যেমন নার্ভাস সিস্টেম আপনারা জানেন যেখানে অনেকগুলো ডিসঅর্ডার আছে এবং প্রত্যেকটা লেশনের একটা নির্ধারিত সাইট আছে। ঠিক আছে? যেমন স্ট্রোকের বিভিন্ন সাইট আছে বা বিভিন্ন লেশনের বিভিন্ন সাইট আছে। ওখান থেকে একটা কোনো প্রশ্ন থাকতে পারে। আর 3 নাম্বার প্রশ্ন থাকতে পারে ডাইরেক্ট কিছু এভিডেন্স বেস যেখানে হ্যাপহ্যাজার্ডলি কয়েকটা কথাবার্তা উল্লেখ করা থাকবে। তাহলে সিঙ্গেল বেসডে কি হচ্ছে আপনাকে জাস্ট একটা অ্যান্সার জানলেই হচ্ছে। যেমন ধরেন একটা সিঙ্গেল বেসডে একটা প্রশ্ন আছে যেখানে 5টা অপশন আছে এ, বি, 5টা অপশন আছে সি, তারপর হচ্ছে ডি, লাস্টে হচ্ছে ই। ঠিক আছে? আপনার এখানে একটা জিনিস জানলেই হচ্ছে। ধরেন আপনি অ্যান্সারটাই জানেন
তাহলে আপনার অ্যান্সারটা ইজিলি আপনি ওখানে টাচ করে ফেলতে পারছেন। যেমন হচ্ছে একটা সিঙ্গেল বেস কোশ্চেন দিয়েছে, অনেকগুলো কথাবার্তা উল্লেখ আছে, যেখানে একটা কথাবার্তা উল্লেখ আছে যে ইকোলাই ইজ ওয়ান অফ দ্য কমন কজ অফ নিওন্যাটাল মেনজিটাইটিস। ঠিক আছে, আপনি জানেন এই লাইনটা সত্য, ঠিক আছে, সিঙ্গেল বেস্টের ক্ষেত্রে, তাহলে আপনি কনফার্ম ওটা দাগে আসতে পারবেন, আর বাকি 4টা অপশনের দিকে না খেয়াল করলেও হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এটার মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার এভাবেই সিঙ্গেল বেস সম্পর্কে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার সিঙ্গেল বেস্টের মাধ্যমে কিন্তু আপনাকে একটা কমপ্লিট অ্যাপ্রোচ সম্পর্কে জিজ্ঞাসা করবে, বা একটা কমপ্লিট ডায়াগনোসিস সম্পর্কে জিজ্ঞাসা করবে, বা একটা কমপ্লিট ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন বা কনফার্মেটরি ইনভেস্টিগেশন এরকমের মধ্যে কোশ্চেন গুলো থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এই কোশ্চেন গুলো অ্যান্সার করা কিন্তু আপনি যখন একটা কালেকটিভ ওয়েতে আমাদের সাথে পড়াশোনা করবেন, তখন আপনার পক্ষে ওই প্রশ্নের অ্যান্সার গুলো করাটা অনেকটা সহজ। ঠিক আছে, কিন্তু যদি আপনি হ্যাফাজার্ডলি স্টেমে যেটা 5টা কথাবার্তা লেখা থাকে, কোনটা সত্য কোনটা মিথ্যা, অনেক সময় দেখা যায় আমাদের ক্ষেত্রে একটু কনফিউশন থেকে যায়। তো যাই হোক, এগুলো অনেক মানে পরের কথা। আমরা আজকে একটু আলোচনা করতে চাই লোয়ার মোটর নিউরন নিয়ে, যাতে লোয়ার মোটর নিউরন লেশন বা পেরিফেরাল নার্ভ লেশন এই সম্পর্কে একটু আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে আমি আগে একটু আসি, আমি একদম বেসিক থেকে শুরু করব এবং খুব সিম্পল কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমি আলোচনা করতে আসার আগে একটু অল্প সময় ধরে আপনাদেরকে আমি কয়েকটা কোশ্চিন দেখাবো। এখন কোশ্চিনের অ্যান্সারটা আপনারা যারা যারা যেটা জানেন সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ঠিক আছে, কমেন্ট বক্সে লেখার পরে আমি পরে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিব, তখন আমি ভেতরের যে টপিকগুলো আলোচনা করে আবার কোশ্চিন অ্যান্সার আমি ব্যাক করে আসবো। কাজে চিন্তা করার কোনো কারণ নাই, আপনারা জাস্ট কোশ্চিনটা দেখবেন, আমার কথা শুনে অ্যান্সার আপনাদের কাছে যেটা মনে হয় আপনি কমেন্ট বক্সে লিখবেন। লিখার পরে আমি পুরো টপিক আলোচনা করার পরে লাস্টে আমি সলভ গুলো দিব। তাহলে প্রথম প্রশ্ন, এগুলো খুবই সোজা প্রশ্ন এবং বেসিক লেভেলের। তাহলে প্রথম যে প্রশ্নটাতে আসছি, এ 57 ইয়ার্স ওল্ড ম্যান কেম উইথ উইকনেস এন্ড নামনেস ইন দা লোয়ার লেগ। মানে লোয়ার লেগে কোনো ধরনের উইকনেস আছে আর নামনেস আছে। ঠিক আছে, এবং এই উইকনেস নামনেসটা এমন একটা ফেজে গেছে যে ঠিক মতো সে লোয়ার লেগ গুলোকে ফিল করতে পারছে না, মানে লোয়ার লেগে তার কোনো অনুভূতিটা চলে গেছে, যে ঠিক মতো ফিল করতে পারছে না। আমি যখন এক্সামিনেশন করলাম, এক্সামিনেশন করলে দেখলাম লোয়ার লেগটা ওয়েস্টেড, সাথে একটু ড্রাই এবং শাইনি স্কিন আছে। নিউরোলজিক্যাল এক্সামিনেশন যখন আমি করা শুরু করেছি, আমি দেখলাম তার হচ্ছে নি এবং অ্যাঙ্কেল রিফ্লেক্স দুটাই লস্ট হয়ে গেছে। প্লান্টারটা ডাউন গোয়িং মানে হচ্ছে ফ্লেক্সর, এবং ওয়াল মডালিটিস অফ সেন্সেশন, মানে অল মডালিটিস অফ সেন্সেশন মানে হচ্ছে কি, যে আমাদের দুইটা ইম্পর্টেন্ট সেন্সরি ট্র্যাক্ট আছে যেটা আমি আজকে আলোচনার ক্ষেত্রে ইয়ে করবো। একটা ডরসাল কলাম, যারা এগুলো ভুলে গেছেন তারা চিন্তা করার কোনো কারণ নেই, জাস্ট আমার কথাগুলো শুনে। ডরসাল কলাম যেটার কাজ হচ্ছে জয়েন্ট পজিশন আর সেন্স অফ ভাইব্রেশন দেওয়া, আর একটা হচ্ছে ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটার কাজ হচ্ছে পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারি করা। তাহলে দেখছেন এই সমস্ত সেন্সেশন গুলো মিড লেগ পর্যন্ত লস হয়ে গেছে। ঠিক আছে, এই কথাটার উপর বেসিস করে আমার প্রশ্ন হচ্ছে দুইটা, এখানে আপনার ডায়াগনোসিস কি, আর এখানকার মোস্ট কমন কজ কোনটা। আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে এই কথাগুলোর উপর বেসিস করে এখানে হচ্ছে আপনাদের কোনো ডায়াগনোসিস আছে কিনা, এবং হচ্ছে মোস্ট কমন কজ কোনটা। আপনারা যারা জুমে আছেন তারা যদি কেউ অ্যান্সার শেয়ার করতে চান আনমিউট করে আমাকে শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি 2 নম্বর প্রশ্নতে চলে আসি, পরে এগুলোর আমি আলোচনা করব আবার। 2 নম্বর প্রশ্নটা একটু দেখেন, এ 34 ইয়ার্স ওল্ড ম্যান কেম উইথ উইকনেস, যেটা হচ্ছে বিগেন উইথ ডিপ্লোপিয়া, মানে কোনো ডাবল ভিশন নিয়ে আসছে। ঠিক আছে, যেখানে তার ফেসিয়াল প্রথমে ইনভলভমেন্টটা চোখ দিয়ে হয়েছে, কারণ চোখে যেহেতু তার ডিপ্লোপিয়া আছে। 2 নম্বরে তার ফেসিয়াল মাসলগুলো ইনভলভমেন্ট হয়েছে, এবং পরবর্তীকালে সেটা ডাউনওয়ার্ড নেমে গোটা বডিকে এফেক্ট করেছে। দ্যাট মিনস তার আপার লিম এফেক্টেড হয়েছে, লোয়ার লিম এফেক্টেড হয়েছে। নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা দেখছি যে সমস্ত রিফ্লেক্স গুলো শরীরের লস। দ্যাট মিনস হচ্ছে
আপার লিম্বে কোনো রিফ্লেক্স আমরা পাচ্ছি না, দ্যাট মিন্স তার বাইসেপস নাই, ট্রাইসেপস নাই, সুপাইনেটর নাই, লোয়ার লিম্বেও নি এবং অ্যাঙ্কেল জারগুলো লস। প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ ফিভার ছিল না এই ঘটনা ঘটার আগে। নার্ভ কন্ডাকশন স্টাডি যেটা করি সেটা হচ্ছে নিউরোলজিক্যাল স্টাডি, সরি নার্ভ কন্ডাকশন স্টাডি। এটার মাধ্যমে আমরা বুঝছি পিওর মোটর ভ্যারাইটির কোনো লেশন আছে। যারা এগুলো বুঝছেন না, আলোচনা করার পরে আমি সবগুলো সলিউশন দিব। তাহলে এর উপর বেসিস করে আপনাদের কোন ডায়াগনোসিসটা মাথায় আসছে একটু আমার সাথে শেয়ার করতে পারেন। আমি 1 মিনিট সময় দিব, তারপর আমি আবার প্রসিড করে নেক্সট ইয়েতে চলে যাব, 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। আচ্ছা, একজন হচ্ছে আগের কোশ্চেন অ্যান্সারটা শেয়ার করেছেন, ভেরি গুড। আমি পরে এগুলো সলিউশন দিব। আচ্ছা, আমি এবার কোশ্চেন নাম্বার 3 এ চলে যাই। একটা পেশেন্ট আসছে বার্নিং সেন্সেশন অফ দ্য অ্যান্টোল্যাটারাল থাই নিয়ে, ঠিক আছে। তার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ ডায়াবেটিস ছিল এবং সে টাইট কোন ধরনের প্যান্ট ওয়্যার করতে পছন্দ করে। তাহলে আচ্ছা, আপনারা যারা হচ্ছে জুমে আছেন আপনারা অবভিয়াসলি আনমিউট করার রিকোয়েস্ট করে আমাকে ইয়ে করতে পারেন। যেহেতু আমি এগুলো নিয়ে কোনোটা নিয়ে আলোচনা করি না, এটা জাস্ট আমি কোশ্চেন গুলো শেয়ার করছি। আচ্ছা, একজন শেয়ার করেছেন, ভেরি গুড। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়াগনোসিস কি এবং এটা কেন হচ্ছে এই ঘটনা। সেকেন্ড প্রশ্ন যদি অ্যান্সার থাকতো ডক্টর জুবায়ের কামাল, আপনি শো করতে পারেন। আচ্ছা, আমি 4 নম্বর প্রশ্নে চলে যাই। A 22 years old with some hand problem, ঠিক আছে, হাতে কোন একটা সমস্যা আছে। She mentioned that it is quite impossible to straighten her wrist, মানে তার হাতের ইয়েটা বাঁকা করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তার মানে হাতটা কন্টিনিউয়াসলি সোজা করতে অসুবিধা হচ্ছে, হাতটা বাঁকা হয়ে আছে এবং ইট ইজ ডিফিকাল্ট টু মেকিং ইট এক্সটেন্ডেড, মানে এক্সটেন্ড করতে পারছে না। অলসো সে কমপ্লেন করছে কিছু নামনেস ইন দ্য ফার্স্ট ডর্সাল ওয়েব স্পেসে, দ্যাট মিন্স হচ্ছে এই জায়গাটার উপর তার কোনো একটা সেন্সরি লস আছে, ঠিক আছে। এর উপর বেসিস করে আপনাদের কোন ডায়াগনোসিস মাথায় আসতে পারে? আচ্ছা, আমি এবার প্রশ্ন নম্বর 5-এ চলে আসি। ফেসবুকে কি কোনো ডিফিকাল্টি ফেস করছেন আপনারা শুনতে? আমার সাথে সেক্ষেত্রে বলতে পারেন। আচ্ছা, এ পেশেন্ট কমপ্লেন্ট উইথ উইকনেস, যেটা হচ্ছে জেনারেলাইজড ইনভলভিং দ্য হোল বডি, দ্যাট মিনস সারা শরীরে তার উইকনেস। এবং এখানে একটা বিষয় হচ্ছে তার কোনো রকম ডিপ্লোপিয়া নাই, মানে তার কোনো রকম চোখে ডাবল কোনো ভিশন নাই, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে তার উইকনেসটা ওরসেন হয় যখন সে এক্সারসাইজ করে, দ্যাট মিনস এক্সারসাইজ করার টাইমে উইকনেস গুলো ওরসেন হয়, ঠিক আছে। তার চেস্ট একটা এক্সরে করা আছে, চেস্ট এক্সরেতে একটা মাসের এভিডেন্স আছে, কোথায় মাস বা কি মাস সেই কথাটা উল্লেখ নাই। এখন এটা ডায়াগনোসিস কি হবে এবং হোয়াট মে বি দ্য রিজন অফ দ্য মাস? আচ্ছা, এক্সিলেন্ট, একজন অ্যান্সার দিয়েছেন। ডিসকাশনে যাব, লাস্টে আমি 5-6টা প্রশ্নের সলিউশন দিব। আচ্ছা, এখানে একটু দেখেন, এ 22 years old patient came with recurrent nerve palsy that involving the multiple parts of the body, যেটা হচ্ছে পেনলেস এবং আনপ্রোভোকড, ঠিক আছে, মানে কোন রকম প্রভোকেটিং কোনো ফ্যাক্টর নাই। তারপরও স্লাইট ট্রমাতে
বা যে ট্রমাতে নার্ভটা পলসি হওয়ার কথা না সেই ট্রমাতেও নার্ভটা পলসি হয়ে যাচ্ছে। যদি সিমিলার টাইপ অফ ইলনেস রিকারেন্ট নার্ভ পলসি হচ্ছে যেটা পেনলেস ফ্লাইট পাওয়া যাচ্ছে না, সরি পাওয়া যাচ্ছে, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? আচ্ছা, আমার মনে হয় 6টা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি টপিক ডিসকাশনে চলে যাই। পরে আমি ব্যাপারটা নিয়ে লাস্টে আমি আবার ফিরে আসবো, কারণ আমি আজকে যে আলোচনাটা হবে এই আলোচনায় 6টা প্রশ্নের অ্যান্সার আপনারা অবশ্যই পাবেন। ঠিক আছে, দিয়ে আমি লাস্টে আবার আমি এই 6টা কোশ্চেনে আসবো। আচ্ছা, প্রথমে আমি একটু খুব কমন টপিক নিয়ে আলোচনা করি যে আপার এবং লোয়ার মোটর নিউরন। আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। যারা জুমে শুনছেন, এনি কোয়ারি রিগার্ডিং এই টপিকের উপর আমাকে অবশ্যই আপনারা আনমিউট করে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে আলোচনা করি আপার এবং লোয়ার মোটর নিউরনের মধ্যে পার্থক্য কি এবং এটা কোন জায়গায় থাকে। তাহলে নরমালি আপার মোটর নিউরন শুরু হয় একদম ব্রেন থেকে, তার মানে ব্রেনের সেরেব্রাল কর্টেক্স থেকে। সেরেব্রাল কর্টেক্সে যে মানে মোটর যে এরিয়া, এই মোটর এরিয়া থেকে ব্রেনের সেরেব্রাল কর্টেক্স, কর্টেক্স পরে ইন্টারনাল ক্যাপসুল, ক্যাপসুলের পরে হচ্ছে মিড ব্রেন, পন্স, মেডালা, তারপর সমস্ত ট্র্যাক্ট, যে ট্র্যাক্ট গুলো অ্যান্টেরিয়র হর্ন সেলে স্পাইনাল কর্ডে শেষ হচ্ছে সবগুলো হচ্ছে আপার মোটর নিউরনের পার্ট। ঠিক আছে, ইচ এন্ড এভরিথিং বিলংস টু আপার মোটর নিউরন, নাম্বার 1। তাহলে আপার মোটর নিউরন যেটা অনেক বড় একটা ব্যাপার, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব না। তাহলে আমি আজকে প্রিডমিনেন্ট আলোচনাটা হবে লোয়ার মোটর নিউরন নিয়ে। লোয়ার মোটর নিউরনের কোনটা কোনটা পার্ট? তাহলে লোয়ার মোটর নিউরন শুরু হবে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে। এটা স্টার্ট হবে জাস্ট অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে। অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে একটা নার্ভ বের হবে, আলটিমেটলি নার্ভটা ঘুরতে ঘুরতে এসে সাপ্লাই দিবে শরীরের কোনো জায়গায়। এটা স্কিনে আসতে পারে, এটা মাসুলে আসতে পারে, বিভিন্ন ইফেক্টর অর্গানে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেল, অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে যে পেরিফেরাল নার্ভ, পেরিফেরাল নার্ভ থেকে ইফেক্টর অর্গান, এই পর্যন্ত হচ্ছে লোয়ার মোটর নিউরন। দ্যাট মিনস অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত আপার মোটর নিউরন, অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে এর পরের শেষ অংশ পর্যন্ত হচ্ছে লোয়ার মোটর নিউরন। এটা আপনারা সবাই জানেন। তাহলে এখানে কোন কোন জায়গায় আমি যদি লোয়ার মোটর নিউরন লেশন নিয়ে আলোচনা করতে চাই, তাহলে এখানে কোন কোন জায়গায় প্রবলেম হতে পারে? একটা অ্যান্টেরিয়র হর্ন সেলে হতে পারে, নাম্বার 1। একদম অ্যান্টেরিয়র হর্ন সেলটাই ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, যেটা হচ্ছে পোলিও সহ নানাবিধ কারণে হয়, অথবা মোটর নিউরন ডিজিজের কারণেও হয়, নাম্বার 1। তাহলে এই কারণে হতে পারে। 2 নাম্বার এখানে পেরিফেরাল নার্ভের কারণে হতে পারে। 3 নাম্বার হচ্ছে পেরিফেরাল নার্ভ আর ইফেক্টর অর্গান, যেটা এখানে হচ্ছে মাসুল, এই দুটার মধ্যবর্তী জাংশন, যেটাকে আমরা বলি নিউরো মাসকুলার জাংশন। তার মানে একটা পেরিফেরি নার্ভ যার মাধ্যমে, যে জিনিসটার মাধ্যমে কোনো ইফেক্টর অর্গানে, সেটা স্কিন, মাসুল, যে কোনো জায়গায় হতে পারে, তাহলে যে কোনো আপনার যেখানে সাপ্লাই দিবে সেটা হচ্ছে নিউরো মাসকুলার জাংশন। ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোন জায়গায় হতে পারে লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে? একটা বা লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিসের ক্ষেত্রে একটা হচ্ছে পেরিফেরাল নার্ভে, একটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে, 2 নাম্বার হচ্ছে মাসুলের বা ইফেক্টর অর্গানে ইটসেলফ। ঠিক আছে, তাহলে আমি আজকে জাস্ট আলোচনাটা করব একদম পেরিফেরাল নার্ভ নিয়ে, আর 2 নাম্বার হচ্ছে কি নিউরোমাসকুলার জাংশন নিয়ে। এটার মাধ্যমে যে যে ডিজিজ গুলো হয় সেই ডিজিজ গুলো নিয়ে আজকে আমার আলোচনাটা কনফাইন থাকবে। তাহলে আমি যদি একটু পরে আসি। আচ্ছা, আরেকটা কথা আপনাদের সাথে এখানে শেয়ার করি, ছবিটা এই জন্যই আমি দিয়েছি যে এখানে নার্ভ অনেক রকম হতে পারে। ঠিক আছে, তাহলে একটা সিঙ্গেল নার্ভে যদি কোনো সমস্যা হয়, যে আপনার একদম স্পাইনাল কর্ডের পর থেকে একটা নার্ভ শুরু হয়েছে, সিঙ্গেল একটা নার্ভে যদি কোনো সমস্যা হয় সেটাকে আমরা বলি নিউরোপ্যাথি। ঠিক আছে, যেমন আপনি চিন্তা করে দেখেন যে একটা নার্ভ হচ্ছে মিডিয়ান নার্ভ, এটা শরীর আপার লিম্বে সাপ্লাই দেয়, তাহলে মিডিয়ান নার্ভে যদি কোনো লেশন হয় তাহলে এটাকে আমরা বলি মিডিয়ান নার্ভ লেশন বা মিডিয়ান নার্ভে নিউরোপ্যাথি। ঠিক আছে, দ্যাট মিনস একটা সিঙ্গেল নার্ভে কোনো যদি কোনো লেশন হয় সেটাকে আমরা বলি নিউরোপ্যাথি, নাম্বার 1। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয়, আপনি দেখেন যে আপার লিম্বের ক্ষেত্রে যে নার্ভ গুলো আসছে, যে মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, এই নার্ভ গুলো কিন্তু ডাইরেক্ট আসে না, স্পাইনাল কর্ড থাকে এই জায়গাটার মধ্যে। স্পাইনাল কর্ড থেকে সবার আগে একটা নার্ভ রুট বের হয়, এই যে দেখছেন এক একটা গোল গোল কনফ্লুয়েন্স গুলো এক একটা নার্ভ রুট। ঠিক আছে, এই রুট গুলো পরবর্তীকালে একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা বলি প্লেক্সাস। ঠিক আছে, তাহলে আপার লিম্বের ক্ষেত্রে ব্রাকিয়াল প্লেক্সাস, লোয়ার লিম্বের ক্ষেত্রে হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। তাহলে আপনি দেখেন এরপরে এই প্লেক্সাস থেকে বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে, রুটের বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে এক একটা নার্ভ তৈরি হয়।
ঠিক আছে? তাহলে একটা জিনিস বুঝেন যে একটা নার্ভ লেশন লোয়ার মোটর নিউরনের জন্য শুধু নার্ভে যদি প্রবলেম হয় তাহলে সেটাকে আমরা নিউরোপ্যাথি বলি। যদি আমরা দেখি যে হ্যাঁ স্পেসিফিক এই রুটের সমস্যা বা এই রুটের সমস্যা, তখন সেটাকে আমরা বলবো রেডিকুলোপ্যাথি। আর যখন আমি দেখবো যে হ্যাঁ এখানে প্লেক্সাসের সমস্যা রুটের পরে নার্ভের আগে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্লেক্সোপ্যাথি। তাহলে এর মাধ্যমে তিনটা জিনিসের আপনাদের একদম ক্লিন কাট আইডিয়া থাকতে হবে, হোয়াট ইজ রেডিকুলোপ্যাথি, হোয়াট ইজ নিউরোপ্যাথি, হোয়াট ইজ প্লেক্সোপ্যাথি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন এই অ্যাক্সিলারি নার্ভ, এটার অনেকগুলো রুট ভ্যালু আছে, C5, C6 এর অনেকগুলো রুট ভ্যালু আছে। তাহলে এক একটা C5, C6 এগুলো এক একটা রুট, ঠিক আছে? এই নার্ভগুলো মেবি মাল্টিপল রুট থেকে আসছে। কথাটা বুঝতে পারছেন? এটাই পার্থক্য। তার মানে একটা নার্ভের পেরিফেরাল নার্ভের একাধিক স্পাইনাল রুট থাকতে পারে, ঠিক আছে? কিন্তু স্পেসিফিক একটা রুটের সমস্যা হলো এটা রেডিকুলোপ্যাথি। যদি এখানে C5 এর সমস্যা হয় তাহলে আমরা বলবো C5 রেডিকুলোপ্যাথি। যদি এখানে আমরা দেখি কি যে ব্রাকিয়াল প্লেক্সাসের মাল্টিপুল অংশে যদি সমস্যা হয় তাহলে সেটাকে আমরা প্লেক্সোপ্যাথি। আর যদি পেরিফেরাল নার্ভ হয় তাহলে তো নিউরোপ্যাথি হলোই। তাহলে এটার মাধ্যমে আমরা হচ্ছে পেরিফেরাল নার্ভ, রুট এবং প্লেক্সাস এই তিনটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। তাহলে রুটে হোক, নার্ভে হোক, প্লেক্সাসে হোক, যেখানেই লেশন হোক না কেন এগুলো সবগুলো লোয়ার মোটর নিউরনের পার্ট। কারণ কি? কারণ এগুলো সব স্পাইনাল কর্ড। এখানে ধরেন স্পাইনাল কর্ড আছে, এটা তো ভার্টিবা, ভার্টিবার মাঝখানে তো স্পাইনাল কর্ড থাকে, মানে পিছনের দিকে। এখানে তো স্পাইনাল কর্ড থাকে ভার্টিবার পিছনের দিকে। তাহলে স্পাইনাল কর্ড থেকে অ্যান্টেরিয়র হর্ন সেলের পর থেকে সহ পর থেকে যা সব লোয়ার মোটর নিউরন। এইটুকু কনসেপ্টটা মাথায় রেখে আমি তাহলে একটু পরবর্তী স্লাইডে আসছি। তাহলে আপনারা এটা সবাই জানেন আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরনের মধ্যে বেসিক ডিফারেন্স কি কি। ঠিক আছে, আপার মোটর নিউরনটা বুঝতে হবে, এখানে সমস্যা হচ্ছে উপর থেকে প্রবলেম, যেটা আমি আজকে আলোচনা করছি না, মানে হর্ন সেলের উপরে। ঠিক আছে, তাহলে দেখেন যদি আপার মোটর নিউরন বা উপরে কোনো প্যারালাইসিস থাকে, যেটা আপনারা ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, সবাই আমার চাইতে অনেক বেটার জানেন যে এখানে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে আপার মোটর নিউরন সবসময় লোয়ার মোটর নিউরনকে একটা প্রেসারাইজ সিচুয়েশনে রাখে। যেমন আপনারা যখন হচ্ছে ইতিহাস পড়েছেন ছোটবেলায় কিছুটা কিঞ্চিত, মুঘল সাম্রাজ্যের কথা সবাই আপনারা জানেন। মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে যখন দিল্লিতে এরা শাসন করত, পেরিফেরিতে বাংলা, বিহার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনার ইয়ে ছিল। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে শাসন ব্যবস্থা ছিল। যখনই আপনি দেখবেন যে সেন্ট্রালি মুঘল সাম্রাজ্য ফল করে গেল, তখনই পেরিফেরি জায়গাগুলো স্বাধীন হয়ে গেল। তাহলে আপার মোটর নিউরন লেশনটা অনেকটা এরকম, যখন উপর দিক থেকে ইনহিবিশনটা বন্ধ হয়ে যায় তখন লোয়ার মোটর নিউরন গুলো সব হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, যার কনসিকুয়েন্সে মাসল টোন বাড়ে, স্পাস্টিসিটি হয়, রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড হয়, ব্যাবিনিস্কি সাইনটা তো আপনার প্রেজেন্ট থাকে, মানে প্লান্টার এক্সটেন্সর হয় নাম্বার ওয়ান। আর লোয়ার মোটর নিউরন লেশন মানে কি, যে জায়গায় ইফেক্টর যে নার্ভ, ওই নার্ভটাই নষ্ট হয়ে গেছে। তার মানে কি, ওটা যে মাসুলকে সাপ্লাই দিবে, তারপর ওই সবগুলো মাসুল গুলো ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, টোন হবে ফ্লাসিড, তারপর হচ্ছে মাসুল অ্যাট্রফি থাকবে প্রেজেন্ট, অনেক সময় ফ্যাসিকুলেশনও থাকতে পারে, রিফ্লেক্স গুলো কমে যাবে। ঠিক আছে, একটা জিনিস জাস্ট এখানে জেনে রাখেন, আপার মোটর নিউরনটা কন্ট্রাল্যাটারাল, এটা আজকে আলোচনা করবো না, এটা আপনারা জানেন, বা হয়তো এটা যখন আপার মোটর কোনোদিন আপনাদের ক্লাস নেওয়ার সুযোগ হলো ওটা আলোচনা করবো। লোয়ার মোটরের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস জেনে রাখেন, আপনার যেখান থেকে যে নার্ভটা কোনো মাসল বা ইফেক্টর অর্গানে সাপ্লাই দিচ্ছে, তাহলে ওই নার্ভে যদি সমস্যা হয় তখনই তো ওই জায়গায় সাইটটা এফেক্টেড হবে, তাই না? আপনার ডান দিকের হাতে বা পায়ে যে নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে, ডান দিকের পায়ে ধরেন, সেই নার্ভগুলোতে লেশন হলে তো ডান দিকে সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে লোয়ার মোটর নিউরন অলওয়েজ ইপসিল্যাটারাল, যেটা কন্ট্রারি টু আপার মোটর নিউরন, কারণ ট্র্যাক গুলো ক্রস করে। ঠিক আছে, ওটা আমি আজকে আলোচনা করবো না। তাহলে আপনাদের জন্য ছোট একটা ট্রিভিয়া, সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরনের কোনটা কোনটা পার্ট। এই যে এর যে প্রশ্নগুলো আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে আপনারা একটু আমার সাথে শেয়ার করেন, এখানে কোনটা কোনটা লোয়ার মোটর নিউরন, ট্রু ফলসে অ্যান্সারটা আপনারা একটু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করেন। আর যারা জুমে আছে তারা ইচ্ছা করলে চ্যাটে শেয়ার করতে পারবেন।
নিচের কোনটা কোনটা লোয়ার মোটর নিউরন? এখানে অপশন এ, বি, সি, ডি, ই এর মাধ্যমে অপটিক নার্ভ, মিডিয়ান নার্ভ, L4 নার্ভ রুট, ব্রাকিয়াল প্লেক্সাস, ইন্টারনাল ক্যাপসুল। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে আমি একটু ফার্স্ট থেকে আমি একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে অপটিক নার্ভ, ঠিক আছে? অপটিক নার্ভ হচ্ছে ক্র্যানিয়াল নার্ভের মধ্যে দুইটা ক্র্যানিয়াল নার্ভ একটু এক্সেপশনাল, 1 আর 2। 1 আর 2 এর মধ্যে 2 নাম্বার, 1 নাম্বার তো ক্র্যানিয়াল নার্ভটা একদম ক্রিবিফর্ম প্লেটের সাথেই থাকে প্র্যাকটিক্যালি। ক্রিবিফর্ম প্লেট থেকে উপরের দিকে হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ চলে যায়। এখানে 2 নাম্বার যে নার্ভ অপটিক নার্ভ কিন্তু একটা পেরিফেরাল নার্ভ না। এর পয়েন্টে আমি দুটো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার 1, অপটিক নার্ভ একটা ক্র্যানিয়াল নার্ভ হওয়া সত্ত্বেও এটার আপনার নার্ভ যে শীট এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আপনার হচ্ছে যে মাইলিন শীট গুলো যেটা দিয়ে কভার হয় সেটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। নাম্বার 1, এটাকে বলা হয় রুডিমেন্টারি একটা নার্ভ ট্র্যাক্ট, ঠিক আছে? নরমালি ট্র্যাক গুলো সব আপার মোটর, ঠিক আছে? এই জন্য অপটিক নার্ভ একটা ট্র্যাক্টেরই একটা অংশ বলে বিবেচনা করা হয়, এই জন্য এটাও আপার মোটর নিউরোলেশন। এই জন্য এমন একটা ডিজিজ যেটা মাল্টিপল স্ক্লেরোসিস, যেটা ইউজুয়ালি আপার মোটর টাইপ অফ প্যারালাইসিস করে, যে কোনো সিচুয়েশনের ক্ষেত্রে এটা হচ্ছে অপটিক নার্ভকে ইনভলভ করে, ঠিক আছে? নাম্বার 1, তাহলে অপটিক নার্ভ হচ্ছে এটা আপার মোটর নিউরনের অলওয়েজ ফিচার, এটা কখনোই লোয়ার মোটর নিউরন হবে না। এছাড়া যে কোনো ক্র্যানিয়াল নার্ভ 3 থেকে 12 সবগুলোর নিউক্লিয়াস এবং পর থেকে লোয়ার মোটর নিউরন বিবেচনা হবে। মিডিয়ান নার্ভ, পেরিফেরাল লোয়ার মোটর নিউরন, নার্ভ রুট লোয়ার মোটর নিউরন, প্লেক্সাস লোয়ার মোটর নিউরন, ইন্টারনাল ক্যাপসুল আপার মোটর নিউরন, যেটা খুবই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এখন পরবর্তী প্রশ্নে চলে আসি। তাহলে এই যে দেখেন আমরা আলোচনা করলাম, তাহলে কোন কোন সাইটে লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে হর্ন সেলে, অ্যান্টেরিয়র হর্ন সেলে যদি এটা ধরেন আপনার একটা স্পাইনাল কর্ড, এটা আমি চিন্তা করলাম এটা হচ্ছে সামনের দিক অ্যান্টেরিয়র দিক, এটা হচ্ছে পোস্টেরিয়র দিক, তাহলে এটা ধরেন সেন্ট্রাল ক্যানাল, তাহলে একটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল, যেটা আমি এখন হচ্ছে লাল করে দিলাম, ঠিক আছে? অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে হচ্ছে লোয়ার মোটর নিউরন শুরু হয়। তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেলে যদি কোনো লেশন হয় তাহলে সেটাকে আমি বললাম যে পোলিও অথবা মোটর নিউরন ডিজিজ, যেটা হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস করবে। এর উপরে যদি হতো তাহলে সেটা আপার মোটর হয়ে যেত। নাম্বার 1, তাহলে গেল 1। 2 নাম্বার হচ্ছে কি, যে পেরিফেরাল নার্ভ, এটা একটা সাইট অফ লোয়ার মোটর নিউরন লেশন। এটা হতে পারে নার্ভে, যেটা নিউরোপ্যাথি, হতে পারে রুটে, যেটা হতে পারে রেডিকুলোপ্যাথি, হতে পারে প্লেক্সাসে, যেটা হচ্ছে প্লেক্সোপ্যাথি, যেটা আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করছি। আচ্ছা, নাম্বার 2, এরপরে কি হতে পারে নিউরোমাসকুলার জাংশনে। নিউরোমাসকুলার জাংশনের মধ্যে দুটা কমন ডিসঅর্ডার আছে, একটা হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস আর একটা হচ্ছে ল্যাম্বার্ট-ইটন মাইস্থেনিক সিনড্রোম। ডেভিডসনে এই দুটা ডিজিজই আলোচনা করার আছে। আমি লাস্ট মোমেন্টে একটু ডেভিডসন যেটুকু আলোচনা করলাম আমি বইটা একটু দেখাই দিব, যাতে আপনাদের কাছে মনে হয় যে কি টপিকটা আলোচনা হলো। তাহলে এর বাইরে আরো কিছু ডিসঅর্ডার আছে যেগুলা হচ্ছে নিউরোমাসকুলার জাংশনকে এফেক্ট করে। একটা হচ্ছে স্নেক বাইট। স্নেক বাইটের ক্ষেত্রে কমনলি পরে যে লেশনটা হয় সেটা হচ্ছে লোয়ার মোটর মানে নিউরোমাসকুলার জাংশনে এফেক্টেড হয়, বিশেষ করে যেগুলা নিউরোটক্সিক স্নেক, ঠিক আছে? এটা একটা। অনেক সময় ওপিসি পয়জনিং এর যেটা ইন্টারমিডিয়েট সিনড্রোম, এটাও আপনার নিউরোমাসকুলার জাংশনে এফেক্টের মাধ্যমে এক ধরনের লোয়ার মোটর টাইপ অফ লেশন করতে পারে, বাট এই সকল ক্ষেত্রে ইউজুয়ালি মাসল ওয়াস্টিং থাকে না। তাহলে নিউরোমাসকুলার জাংশনে এফেক্টের মাধ্যমে লোয়ার মোটর নিউরোলেশন করে 4টা কন্ডিশন। একটা হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস, আপনাদের এই 4টাই মনে রাখতে হবে। মাইস্থেনিয়া গ্র্যাভিস, ল্যাম্বার্ট-ইটন মাইস্থেনিক সিনড্রোম, 3 নম্বরে স্নেক বাইট, আর 4 নাম্বার হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ডের ডিলেট, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সিনড্রোম। যদিও এই দুটা কথা ডাইরেক্ট আপনার নিউরোলজির মধ্যে উল্লেখ নাই, বা ডেভিডসনের অন্য জায়গায় উল্লেখ আছে। এরপরে সাপ্লাইং মাসুল, সেই মাসুলে যদি কোনো ডিসঅর্ডার হয় সেটা হচ্ছে মায়োপ্যাথি। ডেভিডসনের নিউরোলজিতে ইউজুয়ালি মায়োপ্যাথি নিয়ে আলোচনা খুব কম করা হয়েছে, এটা হচ্ছে মোরলেস রিউমাটোলজিতে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এবার আমি পরবর্তী স্লাইডে আসি। এখানে এবার আমি একটু আলোচনা করা স্টার্ট করতেছি, আমি কোর কনসেপ্টের মধ্যে ঢোকার চেষ্টা করি। তাহলে পেরিফেরাল নার্ভগুলোর আমার প্রথম প্রশ্ন হচ্ছে পেরিফেরাল নার্ভ কোনটা কোনটা, মাইলিন শীথ এদের কি থাকে, এবং এদের লেশনে কি ফেনোমেনন হতে পারে, এই 3টা জিনিস আমি আলোচনা করব, ঠিক আছে? তাহলে পেরিফেরাল নার্ভ কোনটা কোনটা হলো, একটা হচ্ছে যে কোনো নার্ভ যেটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেলের পর থেকে, আচ্ছা, যে কোনো নার্ভ যেটা অ্যান্টেরিয়র হর্ন সেলের পর থেকে, ঠিক আছে? অ্যান্টেরিয়র হর্ন সেল এবং এর পর থেকে, এটা হচ্ছে পেরিফেরাল নার্ভ, ঠিক আছে? নাম্বার 1। তাহলে যে কোনো জায়গায় এই নার্ভটা হতে পারে, যেমন মিডিয়ান নার্ভ হতে পারে, আলনার নার্ভ হতে পারে, কমন পেরোনিয়াল নার্ভ হতে পারে, যে কোনো জায়গায়। নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে কি যে আপনার যে নার্ভ রুট আছে, যা প্লেক্সাস আছে সবগুলো পেরিফেরাল নার্ভের মধ্যে চলে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে কি ক্র্যানিয়াল নার্ভ 3 থেকে 12, এই সবগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভের মধ্যে পড়ে। এই কয়টা জিনিসই ডেভিডসনে আপনাদের বইয়ে দেওয়া আছে। আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে কি মাইলিন শীটটা কি, এটা আপনারা সবাই জানেন। মাইলিন শীট হচ্ছে সোয়ান সেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মাইলিন শীট। এখন এটাতে কি কি ফেনোমেনন, এখানে যদি লেশন হয় তাহলে কি ফেনোমেনন হতে পারে এটা নিয়ে একটু আমি আলোচনা করি। এখানে যে কোনো পেরিফেরাল নার্ভের লেশনের ক্ষেত্রে 3 টাইপের ফেনোমেনন কমন। একটা হচ্ছে মোটর ফেনোমেনন, আরেকটা হচ্ছে সেন্সরি ফেনোমেনন, আরেকটা হচ্ছে অটোনমিক ফেনোমেনন। তাহলে 1 নম্বরে আমি হচ্ছে মোটর ফেনোমেনন, 2 নাম্বার হচ্ছে সেন্সরি ফেনোমেনন, আর 3 নাম্বারে হচ্ছে অটোনমিক ফেনোমেনন। আচ্ছা, এখন আমি 2টা জিনিস আপনাদের একটা অটোনমিক সম্পর্কে একটা কথা বলি। অটোনমিক ফেনোমেনন গুলো ইউজুয়ালি তখনই সম্ভব যখন হচ্ছে মাল্টিপল বা এক্সটেন্সিভ আকারে পেরিফেরাল নার্ভ গুলো ইনভলভমেন্ট থাকবে, ঠিক আছে? বা কিছু কিছু ডিসঅর্ডার আছে যেখানে এক্সক্লুসিভলি অটোনমিক নার্ভকে আলাদাভাবে এফেক্ট করতে পারে, সেই সকল ডিসঅর্ডার গুলোতে সম্ভব, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট আসি মোটর নার্ভে কি সমস্যা হতে পারে। পেরিফেরাল নার্ভ যেটা মোটর সাপ্লাই বন্ধ করে দিয়েছে, সেখানে মাসল ওয়াস্টিং থাকবে। মাসুলে ওয়াস্টিং এর পাশাপাশি হচ্ছে অনেক সময় মাসুলে কিছু কিছু ক্ষেত্রে ফ্যাসিকুলেশনও থাকতে পারে, মেইনলি মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে। 3 নাম্বার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আপনি রিফ্লেক্স গুলো যদি দেখেন, রিফ্লেক্স গুলো সবগুলো লস থাকবে। এই 3টা বিষয় এখানে এক্সক্লুসিভলি কমন। তার মানে কি রিফ্লেক্স লস, 2 নাম্বার হচ্ছে কি রিফ্লেক্স লসের পাশাপাশি হচ্ছে মাসল ওয়াস্টিং, ফ্যাসিকুলেশন এগুলো থাকতে পারে। এগুলো হচ্ছে মোটর ফেনোমেনন। তাহলে যে কোনো ক্ষেত্রে আপনি একটা লোয়ার লিম্ব বা আপার লিম্বে আপনি যদি চেক করে দেখেন যেখানে তার সিগনিফিক্যান্ট মাসল লস্টিং আছে, সিগনিফিক্যান্টলি তার রিফ্লেক্স গুলো লস্ট আছে, আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন এটা পেরিফেরাল মোটর নিউরোপ্যাথি কিনা, ঠিক আছে? নাম্বার 1, কারণ এটা লোয়ার মোটর টাইপ অফ লেশন, তো সেখানে মোটর নিউরোপ্যাথি হতে পারে। আচ্ছা, যদি একদম অ্যাকিউট মানে হঠাৎ করে যদি হয়, প্রথম দিকে খালি আপনি রিফ্লেক্স লস পাবেন কিন্তু কোনো মাসল ওয়াস্টিং পাবেন না। যদি এটা দীর্ঘস্থায়ী পেরিফেরাল নিউরোপ্যাথি হতে থাকে, তখন আপনি এখানে মাসল ওয়াস্টিং পাওয়াগুলো শুরু হবে। কারণ একদিনে আপনার মাসল ওয়াস্টিং হয় না, মাসল ওয়াস্টিং গুলো হয় সবসময় দীর্ঘস্থায়ী কনসিকোয়েন্সের প্রভাবে। 2 নাম্বার দেখেন সেন্সরি লস। সেন্সরি লসের ক্ষেত্রে আমি বলেছিলাম 2 টাইপের ট্র্যাক খুবই কমন। একটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক, যেটা হচ্ছে পেন টেম্পারেচার ক্যারি করে লোয়ার লিম্ব থেকে একদম ব্রেনের পর্যন্ত। আর 3 নাম্বার হচ্ছে কি লোয়ার লিম্ব বা আপার লিম্ব থেকে 3 নাম্বার হচ্ছে ডর্সাল কলাম। ডর্সাল কলাম গুলো হাইলি মাইলিনেটেড ট্র্যাক, এগুলা খুবই ভালো এবং খুবই অত্যাধুনিক, যেগুলা মোটামুটি হাই লেভেলের কর্ডেট বা ইয়েতে থাকে। এগুলো হচ্ছে জয়েন্ট পজিশন, সেন্স অফ ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই সব হাইলি সেনসিটিভ ইয়েগুলোকে ক্যারি করে। তাহলে একটা মোটর ট্র্যাক আর একটা হচ্ছে সেন্সরি ট্র্যাক, এই দুটা গেল হচ্ছে সেন্সরি লস। তাহলে যদি মোটর লস হয়, আপনি এখানে সাবজেক্টিভ কমপ্লেইন পাবেন কি উইকনেস, পেশেন্ট হাঁটতে পারবে না, হাঁটতে গেলে পড়ে যেতে পারে, ডিসকমফোর্ট একরকমের ইয়ে থাকবে। আর আপনি সাইন কি কি পাবেন, মাসল লস্টিং পাবেন, যারগুলো লস থাকবে। সেন্সরি কমপ্লেন কি পাবেন, পেশেন্ট নামনেস কমপ্লেন করবে, পেশেন্ট অনেক সময় প্যারাস্থেসিয়া কমপ্লেন করতে পারে, পেশেন্ট অনেক সময় টিংলিং নামনেস নিয়েও আসতে পারে। আর আপনি সেন্সরি লসের মধ্যে কি পাবেন, সাইনে একটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক লেশনের জন্য আপনি পাবেন পেন টেম্পারেচার লস, ডর্সাল কলাম লেশনের জন্য আপনি পাবেন হচ্ছে তার জয়েন্ট পজিশন এবং সেন্স অফ ভাইব্রেশন লস। এই দুটা কথা একদম ক্লিন কাট মনে রাখতে হবে। তাহলে এই গেল হচ্ছে মোটর আর সেন্সরি। 3 নাম্বার হচ্ছে অটোনমিক ফেনোমেনন। অটোনমিক ফেনোমেনন সম্পর্কে আমি আগেই বলেছি যে একটা সিঙ্গেল পেরিফেরাল নার্ভ, যেমন আলনার নার্ভ পলসি হয়েছে বা মিডিয়ান নার্ভ পলসি হয়েছে, এখানে কি অটোনমিক ফেনোমেনন হবে? এখানে তো তেমন একটা অটোনমিক ফেনোমেনন হওয়ার সুযোগ নাই। তখনই হবে যখন মাল্টিপল পেরিফেরাল নার্ভকে ইনভলভমেন্ট থাকবে। এই সকল ক্ষেত্রে অটোনমিক নিউরোপ্যাথি গুলো কমন। সেই সকল ক্ষেত্রে কি হবে, পেশেন্ট একটা নরমালি অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজ কি? কাজ হচ্ছে যখন আমি হঠাৎ করে বসে থেকে দাঁড়ান, তখন এগুলা ভেসেলকে কনস্ট্রিক্ট করে, কনস্ট্রিক্ট করার মাধ্যমে ব্রেনে ব্লাড সাপ্লাই গুলো জেনারেশন দিতে পৌঁছাতে সাহায্য করে। নাম্বার 1, যদি অটোনমিক নার্ভ কাজ না করে পোস্টারাল হাইপোটেনশন হবে। সেই ক্ষেত্রে আপনি হঠাৎ করে উঠে দাঁড়ালে আস্তে আস্তে ভেসেল গুলো কনস্ট্রিক্ট করবে না, আপনার ভেসেল গুলো ডায়ালেটিক থাকবে, ভেনাস রিটার্ন কম হবে, ভেনাস রিটার্ন কম হলে কার্ডিয়াক আউটপুট কম হবে, ফলে হচ্ছে পেশেন্টের এক ধরনের পোস্টারাল হাইপোটেনশন থাকবে। পাশাপাশি পেশেন্টের অন্যান্য যে ফিচার গুলো, দ্যাট মিনস হচ্ছে ইউরিনে কোনো সমস্যা, জিআই মানে জিআইটির মটিলিটি থেকে শুরু করে হার্টের রিদম পর্যন্ত সব জায়গায় প্রবলেম হতে পারে। স্কিনে কমনলি অটোনমিক নার্ভাস সিস্টেমের ম্যানিফেস্টেশন হচ্ছে সোয়েটিং কমে যাওয়া। তাহলে কিছু কিছু অটোনমিক ম্যানিফেস্টেশন কি, সোয়েটিং কমে যাওয়া,
জিআইটির মটিলিটি অ্যাবনর্মাল হওয়া, দ্যাট মিনস পেশেন্ট কনস্টিপেশন অথবা লুজ স্টুল নিয়ে চলে আসবে। এটা হয়তো বা অটোনমিক নার্ভাস সিস্টেমের সমস্যার জন্য হতে পারে। পেশেন্টের সোয়েট কমে যাচ্ছে, সোয়েট কমে গেলে পেশেন্টের স্কিনটা হবে ড্রাই। তো এটা একটা অটোনমিক নার্ভ ইনভলভমেন্টের ফিচার। তাহলে যে কোনো পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট হলে তিনটা ফিচার কমন, একটা হচ্ছে অটোনমিক, 2 নাম্বার হচ্ছে সেন্সরি, আর 3 নাম্বার হচ্ছে মোটর। এই তিনটা ফেনোমেনন এখানে থাকবে। আচ্ছা, এরপরে আমি একটু আপনাদের আলোচনা করি যেখানে নার্ভের কভারিং নিয়ে। পেরিফেরাল নার্ভের কভারিং আপনারা সবাই জানেন, এটা হচ্ছে মাইলিন শীট দিয়ে কভার থাকে, ঠিক আছে? তাহলে মাইলিন শীটের মধ্যে আপনি দেখেন, এটা ধরেন একটা সেল বডি, এটা হচ্ছে একটা সেল বডি। সেল বডি থেকে লাল অংশটা একজন, একজন থেকে আবার প্রসেস বের হয়ে আরেকটা সেল বডি এখানে আছে। তাহলে যখন একজনটা যাবে, একজনটা যাওয়ার সময় একজনের কভারিং থাকে মাইলিন শীট, ঠিক আছে? মাইলিন শীটের মাঝখানে একটা গ্যাপ থাকে, দেখেন এখানে একটা গ্যাপ আছে। এই প্রত্যেকটা গ্যাপ গুলোকে বলা হয় নোড অফ র্যানভিয়ার, ঠিক আছে? এবং যে কোনো নার্ভ স্টিমুলাস বা নার্ভ সিগন্যাল এখানে এই একটা নোড অফ র্যানভিয়ার থেকে অপর নোড অফ র্যানভিয়ারে লাফিয়ে লাফিয়ে চলে, এটাকে বলা হয় সলটেটরি কন্ডাকশন, ঠিক আছে? তার মানে দেখেন এখানে যে কোনো নার্ভ ইম্পালস যে এই জায়গা থেকে এই যে এই জায়গায় যাবে, এর জন্য দুটা জিনিস খুবই দরকার। একটা হচ্ছে একজনের ঠিক মতো থাকা, আর 2 নাম্বার এই মাইলিন শীতের ঠিক মতো থাকাটা। দ্যাট মিনস একজনের যদি কোনো সমস্যা হয় অথবা মাইলিন শীতে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই নার্ভ কন্ডাকশনটা হ্যাম্পার হবে। এই সকল ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার রিস্কটা অনেক বেশি। এই কথার উপর বেসিস করে পেরিফেরাল নিউরোপ্যাথিকে প্যাথোফিজিওলজিক্যাল বেসিসে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একজোনাল আর একটা হচ্ছে ডিমাইলিনেটিক। একজোনাল মানে কি? যেখানে একজনের সমস্যা হবে। আর ডিমাইলিনেটিক মানে কি? যেখানে ডিমাইলিন মানে মাইলিন শীট চলে গেছে, দ্যাট মিনস এখানে মাইলিন শীতের কোনো সমস্যা হবে। তো এই 2 ভাগে ভাগ করা যায়। এটুকু আপাতত জাস্ট জেনে রাখেন, পরের স্লাইডে আগাচ্ছি। তাহলে দেখেন যেটা আমি আগে বললাম, একটা নোড অফ র্যানভিয়ারের সলটেটরি কন্ডাকশনের মাধ্যমে একটা নার্ভ ইম্পালস আস্তে আস্তে প্রপাগেট হয়, সামনের দিকে আগাতে থাকে। এটাই এই ছবিতে আলোচনা করা হয়েছে। তাহলে এখন আমি একটু টাইপসে আসি। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি মোট 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা কয়টা নার্ভ ইনভলভমেন্ট হয়েছে এটার উপর বেসিস করে, আর 2 নাম্বার হচ্ছে যে আপনার টাইপের উপর বেসিস করে। আমি একটু আগে নার্ভ ইনভলভমেন্টের উপর দিয়ে আসি। তাহলে নার্ভ ইনভলভমেন্টের উপর 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একটা নার্ভ ইনভলভমেন্ট হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে মোনোনিউরোপ্যাথি। মোনোনিউরোপ্যাথি দ্যাট মিনস এখানে একটাই মাত্র পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট আছে। হতে পারে এটা আলনার নার্ভ, হতে পারে এটা মিডিয়াল নার্ভ, হতে পারে এটা রেডিয়াল নার্ভ, যে নার্ভই হোক, অথবা কনপেরোনিয়াল, মানে দুনিয়ার যে কোনো নার্ভ। তাহলে যে কোনো একটা সিঙ্গেল নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে, এটাকে আমরা বলি মোনোনিউরোপ্যাথি। এখন 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে মাল্টিপল ক্র্যানিয়াল নার্ভ যেখানে ইনভলভমেন্ট হয়েছে। মাল্টিপল ক্র্যানিয়াল নার্ভ ইনভলভমেন্ট হওয়া বলতে আমি বুঝাচ্ছি যে এটা 2 ভাগে হতে পারে। এক, সিমেট্রিক্যালি মাল্টিপল ক্র্যানিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়েছে। যেমন আপনি চিন্তা করে দেখেন, আপনার পায়ের ডান দিকে ধরেন 1 সেন্টিমিটার পর্যন্ত ক্র্যানিয়াল মানে একটা পেরিফেরাল নিউরোপ্যাথি ফিচার আছে। অবশ্যই সেটা বাম পায়ের ওই একই জায়গায় একই নার্ভ একই প্যাটার্ন ইনভলভমেন্ট থাকতে হবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পলিনিউরোপ্যাথি। দ্যাট মিনস মাল্টিপল সিমেট্রিক্যাল ক্র্যানিয়াল নার্ভ, মানে সরি ক্র্যানিয়াল অথবা পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট, ঠিক আছে? এটাকে বলা হয় পলিনিউরোপ্যাথি। আচ্ছা, আর হ্যাফহ্যাজার্ড প্যাটার্নে মাল্টিপল জায়গায় যদি সিঙ্গেল নার্ভ ইনভলভমেন্ট থাকে যেটা সিমেট্রিক্যাল না, ওটাকে আমরা বলি হচ্ছে মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, ঠিক আছে? তাহলে 3 টাইপের আছে। একটা মোনোনিউরোপ্যাথি যেটা খুবই সোজা, যে একটা সিঙ্গেল ক্র্যানিয়াল অথবা পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট হয়েছে, সেটা মোনোনিউরোপ্যাথি। যেমন হতে পারে 7 ক্র্যানিয়াল নার্ভ, দ্য বেলস পলসি, এটা একটা মোনোনিউরোপ্যাথি। 2 নাম্বার হতে পারে আপনার এখানে সাইটিক নার্ভ ইনভলভমেন্ট হয়েছে বা কমন পেরোনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়েছে, এগুলা মোনোনিউরোপ্যাথি। পলিনিউরোপ্যাথি হচ্ছে কি মাল্টিপল নার্ভ, সেটা ক্র্যানিয়াল হোক অথবা পেরিফেরাল হোক, সেটা সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট আছে, সেটা পলিনিউরোপ্যাথি। এটা ইউজারের ডিজিটাল পোর্শনটাকে মোর ইন্ডিকেট করে। একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, আমি আলোচনা করব। আর 3 নাম্বার হচ্ছে মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। এটা মানে কি মাল্টিপল সিঙ্গেল মোনোনিউরোপ্যাথি, বুঝতে পারছেন? যেমন ধরেন একটা পেশেন্টের শুধুমাত্র আলনার নার্ভ লেশন, শুধুমাত্র আলনার নার্ভ লেশন যদি শুধুমাত্র প্রবলেম থাকে, তাহলে সেটা হচ্ছে আলনার মোনোনিউরোপ্যাথি, ঠিক আছে? একটা পেশেন্টের আলনার নার্ভ লেশন আছে, প্লাস তার হচ্ছে পায়ে কমন পেরোনিয়াল নার্ভ লেশন আছে, প্লাস তার চোখে ফেসিয়াল নার্ভ লেশন মানে মুখে ফেসিয়াল নার্ভ লেশন আছে, এটাকে আমরা বলি মাল্টিপল মোনোনিউরোপ্যাথি। এই জন্য এটার নামটাকে গুছায় বলা হয় মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স।
আর যদি সিমেট্রিক্যালি ইনভলভমেন্ট হতো মাল্টিপল ক্র্যানিয়াল ডিস্টাল নার্ভ, তাহলে সেটা হচ্ছে পলিনিউরোপ্যাথি। এই তিনটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা হচ্ছে মোনোনিউরোপ্যাথি, 2 নাম্বার মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, 3 নাম্বার হচ্ছে পলিনিউরোপ্যাথি। তাহলে এখানে প্যাথোফিজিওলজিক্যাল প্রসেসের উপর বেসিস করে কি কি ভাবে ইনভলভমেন্ট হতে পারে, একটা মাইলিন শীতে, একটা একজনে। তাহলে এখানে আবার হতে পারে যে একটা পেশেন্টের সাইমultaneously মাইলিন শীত ইনভলভমেন্ট হয়েছে, একজনও ইনভলভমেন্ট হয়েছে, তখন সেটাকে আমরা বলি মিক্স একজোনাল আর মাইলিন শীত দুটাই। ঠিক আছে, তাহলে মেনলি একজোনাল ইনভলভমেন্টটা মোস্ট কমন, মাইলিন শীত ইনভলভমেন্টটা সে তুলনায় একটু আনকমন। মাইলিন শীত ইনভলভমেন্টের কারণে পেরিফেরাল নিউরোপ্যাথির কজগুলো একটু লিমিটেড। ঠিক আছে, এগুলা কজগুলো আমি একটু পরে আলোচনা করব। তাহলে আমি এখন একটা কোর কনসেপ্ট নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই, এই জন্যই ছবিটা এখানে আপনাদেরকে দেওয়া। একটু আমার সাথে একটু কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করবেন। আর এনি কোশ্চিন যারা ফেসবুকে আছেন তারা হচ্ছে একটু আমার সাথে শেয়ার করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমি একটু প্রথমে আলোচনা করতে যাচ্ছি একজোনাল নিউরোপ্যাথি নিয়ে। একজোনাল নিউরোপ্যাথিটা মোস্ট কমন। ঠিক আছে, দেন হচ্ছে ডিমাইলিনেটিং। এখানে একটা প্রিন্সিপল আছে, যে প্রিন্সিপলটা আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকের কাছে এটা নতুন। এটা হচ্ছে লেন্থ প্রিন্সিপল। লেন্থ প্রিন্সিপল হচ্ছে এটা এমন একটা প্রিন্সিপল যে প্রিন্সিপলটা ইউজুয়ালি একজোনাল নার্ভ যখন ইনভলভমেন্ট হয় তখন এটা এই প্রিন্সিপলকে ফলো করে। ঠিক আছে, এই প্রিন্সিপলটাকে ফলো করে। তাহলে লেন্থ প্রিন্সিপলের কনসিকুয়েন্সটা কি হয়, যেটা হচ্ছে আমাদের শরীরের সবচাইতে লংগেস্ট যে পেরিফেরাল নার্ভ সেটা আগে ইনভলভমেন্ট হয়। তাহলে যে কোনো পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা একজোনাল ভ্যারাইটি, ঠিক আছে, এগুলো তো এখন আমি ডিটেইলস আলোচনা করি নাই। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে সবচাইতে লংগেস্ট যে পেরিফেরাল নার্ভ সেটা সবার আগে অ্যাফেক্টেড হবে। ঠিক আছে, তার মানে আপনি চিন্তা করে দেখেন, সবচাইতে লংগেস্ট পেরিফেরাল নার্ভ আপনি চিন্তা করতে পারেন যে এটা পায়ের পেরিফেরাল নার্ভ গুলো লংগেস্ট। তাহলে ফার্স্ট অ্যাফেকশনটা একদম ডিস্টাল, মানে এই পোরশন থেকে অ্যাফেক্টটা শুরু হবে। ঠিক আছে, লেন্থ প্রিন্সিপলের বেসিস করে অ্যাফেকশন হচ্ছে বাইল্যাটারাল, যেহেতু এটা পলিনিউরোপ্যাথি, কাজে পলিনিউরোপ্যাথি অলওয়েজ সিমেট্রিক্যাল। তাহলে এইভাবে ইনভলভমেন্টটা হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন সবার আগে ইনভলভমেন্টটা এই পোরশনে হয়েছিল, এরপর আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে, আস্তে আস্তে ইনক্রিজ হওয়া শুরু হয়েছে। দিয়ে এটা ধরেন আপনার হচ্ছে নি, এই পোরশনটা এটাকে আমরা বলি নি, তাই না? তাহলে যখন এটা ইনভলভমেন্ট হতে হতে নিকে ক্রস করে যাবে তখনই সেটা আপার লিম্বকে ইনভলভমেন্ট শুরু হবে। এটাকেই আমরা বলি একজোনাল নিউরোপ্যাথি লেন্থ প্রিন্সিপল। ঠিক আছে, দ্যাট মিন্স একদম লংগেস্ট পেরিফেরাল নার্ভ থেকে ইনভলভমেন্ট শুরু হয়েছে, লংগেস্ট পেরিফেরাল নার্ভ থেকে ইনভলভমেন্ট হতে হতে যখন এটা নিকে ক্রস করে যাবে তখনই এটা আপার লিম্বকে অ্যাফেক্ট করা শুরু করবে। এর আগে এটা জীবনেও আপার একজোনাল ভ্যারাইটি হলে আপার লিম্ব অ্যাফেক্টেড হবে না। এটা হচ্ছে একজোনাল নিউরোপ্যাথি, এটা হচ্ছে স্ট্রিক্টলি লেন্থ প্রিন্সিপলকে ফলো করে। দ্যাট মিন্স একদম লংগেস্ট পেরিফেরাল নার্ভ যেটা হচ্ছে আপনার পায়ের ক্ষেত্রে একদম আমি চিন্তা করছি টিপ অফ দা আপনার গ্রেট টো বা মিডিল টো এগুলা, তাহলে ওখান থেকে ইনভলভমেন্টটা হতে 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 বাড়তে বাড়তে একটা টাইম পরে যখনই নিকে ক্রস করবে তখনই সেটা আপার লিম্বকে এফেক্ট করবে। আপার লিম্বে এফেক্ট করবে কি লংগেস্ট ফাইবার, দ্যাট মিন্স হাতের ইয়ে দিয়ে। ঠিক আছে, এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে গ্লোব অ্যান্ড স্টকিং ভ্যারাইটি। যেমন ডায়াবেটিস মেলাইটাস, যেমন অ্যালকোহল, যেমন ক্রনিক রেনাল ডিজিজ, এই সকল কন্ডিশনের ক্ষেত্রে এই প্রিন্সিপলটা ফলো হবে। এই জন্যই আপনি অলওয়েজ যখন আপনি একটা পেশেন্টের ডায়াবেটিক পেশেন্ট আপনি দেখছেন যে হাতে পায়ে নামনেস পেরিফেরাল সেন্সরি সমস্যা চলে এসছে, আপনি এক্সপেক্ট করবেন তার অবশ্যই নি ক্রস করতে হবে, মানে লোয়ার লিম্বে তার সেন্সরি লসটা অবশ্যই নি ক্রস করতে হবে। আবার এক্সপ্লেন করছি, এই জিনিসটা একটু আপনার আজকের টপিকের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং খুবই বেসিক। একদম এটা চিন্তা করেন লংগেস্ট পেরিফেরাল নার্ভ হচ্ছে পায়ের এই অংশটা, আমি একটু স্লাইডটা নিচের দিকে নামাই তাহলে একটু ক্লিয়ার হবে। লংগেস্ট পেরিফেরাল নার্ভ হচ্ছে পায়ের একদম নিচের দিকটা। ঠিক আছে, নিচের দিক থেকে ইনভলভমেন্টটা প্রথম ইনভলভমেন্ট শুরু হয়েছে, ইনভলভমেন্ট হতে 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 বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ইনভলভমেন্ট হতে হতে যখন নিকে ক্রস করবে এই পেরিফেরাল নার্ভ লেশনটা নিকে ক্রস করবে তখনই এটা হাতে অ্যাপিয়ার করবে। ঠিক আছে, যদি একটা পেশেন্টের টিংলিং নামনেস আর সেন্সরি ইনভলভমেন্ট হাতে চলে আসে আমি এক্সপেক্ট করব তার হচ্ছে লেগের ক্ষেত্রে এটা নি ক্রস করে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে একজোনাল লেশনের ক্ষেত্রে। এখন আপনারা যদি কোনো ক্ষেত্রে দেখেন যে তার পায়ে এই পরিমাণ ইনভলভমেন্ট আছে
ঠিক আছে, হাতে দেখছেন আবার এই জায়গায় ইনভলভমেন্ট একটু হয়ে গেছে, তাহলে এটা জীবনে একজোনাল ভ্যারাইটির পেরিফেরাল নিউরোপ্যাথি না, এটা ডিমাইলিনেটিং। ডিমাইলিনেটিং সবসময় প্যাচি, এটা হতে পারে এই জায়গায়, হতে পারে এই জায়গায়, হতে পারে এই জায়গায়, এটা কোনো লেন্থ প্রিন্সিপল ফলো করবে না, এটা প্যাচি ইনভলভমেন্ট থাকবে। প্যাচি মানে ডিসক্রিট, ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখবেন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার উপর বেসিস করে পরের যে ইয়েটা পলিনিউরোপ্যাথির ক্ষেত্রে আপনি তো দেখেন, যখন লোয়ার লেগ ইনভলভ হতে হতে নি ক্রস করেছে তখন আর্ম ইনভলভমেন্ট হয়েছে, দ্যাট মিনস এখানে লেন প্রিন্সিপলকে ফলো করছে, তাহলে এই কন্ডিশনগুলো একজোনাল নিউরোপ্যাথি। আর ডিমাইলিনেটিং অলওয়েজ প্যাচি, এটা হতে পারে এই জায়গায় ইনভলভমেন্ট আছে, হতে পারে তার সাথে এই জায়গায় ইনভলভমেন্ট হতে পারে, এটা এইভাবে লেন প্রিন্সিপলটা কোনোভাবেই ফলো করবে না, এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। তাহলে একটু মনোনিউরোপ্যাথির কয়েকটা কমনেস্ট কারণ নিয়ে আলোচনা করি। মনোনিউরোপ্যাথি দুই ভাবে হতে পারে, একটা যে কোনো কন্ডিশন যেমন ডায়াবেটিস থেকে শুরু করে সব কন্ডিশন, তারপর এসএলই, যে কোনো ভাস্কুলাইটিস, যে কোনো ডিসঅর্ডার সিঙ্গেল একটা নার্ভ পলসি করতে পারে, ঠিক আছে। আর আরেকটা হতে পারে এনট্র্যাপমেন্টের কারণে, যেমন হচ্ছে এটা এই সকল ক্ষেত্রে, যেমন মনোনিউরোপ্যাথির ক্ষেত্রে এটা হচ্ছে মিডিয়ান নার্ভ পলসি, ঠিক আছে। মিডিয়ান নার্ভ পলসিটা খুব কমনলি আলনার নার্ভ, সরি খুব কমনলি আপনার কার্পাল টানেলে এনট্র্যাপমেন্ট হয়। এনট্র্যাপমেন্ট হলে যে যে জায়গাগুলো ইনভলভমেন্টে আমি কালার করে দিয়ে দিলাম, এই প্রত্যেকটা জায়গাগুলোতে সেন্সরি লস হতে পারে, ঠিক আছে। যদি আপনার এটা পামাস সারফেস হয়, পামাস সারফেস থেকে ল্যাটারাল 3.5, আর ডরসাল সারফেস হলে জাস্ট অল্প একটু পোর্শন, ঠিক আছে। ডরসাল সারফেসের এই প্রিডোমিনেন্ট ম্যাক্সিমাম পোর্শনটুকু, যেটা হচ্ছে আপনার এই অংশটুকু সাপ্লাই দেয় হচ্ছে রেডিয়াল নার্ভ, আর একদম যে কোনো কিছুর মিডিয়াল পোর্শন মিডিয়ালি থাকে বা ভেতরে থাকে হচ্ছে আলনা, ঠিক আছে। তাহলে যে কোনো মিডিয়াল পোর্শনের সাপ্লাই হচ্ছে আলনা নার্ভ, ঠিক আছে। তাহলে এই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে একটা সিঙ্গেল আপনার কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্ট এসে বলছে যে আমার হাতে টিংলিং নামনেস আছে, টিংলিং নামনেসটা হচ্ছে আমার থাম্বে, ইন্ডেক্সে আর মিডল ফিঙ্গারে, ঠিক আছে। এবং এর সাথে আমার কিছুটা আমি এই থাম নড়াতে অসুবিধা ফিল করছি, কারণ থাম্বের যে মাসল গুলো, তিনটা মাসল, একটা হচ্ছে অপোনেন্স পলসিস, অ্যাবডাক্টর পলসিস ব্রেভিস, আর একটা ফ্লেক্সর পলসিস ব্রেভিস। এই তিনটা মাসল সাপ্লাই দেয় হচ্ছে থাম্বের মুভমেন্টে। থাম্বের মুভমেন্টে কোনো রকম প্রবলেম ফেস করছি, তাহলে সেইটাকে আমরা মানে বলছে যে আমি থাম নড়াতে পাচ্ছি না, থাম সরাতে পাচ্ছি না, প্লাস আমি হাতের থাম, ইন্ডেক্স আর মিডল ফিঙ্গারে টিংলিং নামনেস ফেস করছি, সাথে এখানে এটা হচ্ছে থিনার ইমিনেস, থিনার ইমিনেসে কোনো ওয়াস্টিং আছে, এটাকে আমরা বলবো হচ্ছে মিডিয়ান নার্ভ লেশন, ঠিক আছে। তাহলে মিডিয়ান নার্ভ লেশনে একই সাথে চারটা সমস্যা থাকে, এই মাসলগুলো ওয়াস্টিং থাকে, যেটাকে আমরা লোফ, লোফের তিনটা মাসল আমি অলরেডি বলেছি, একটা হচ্ছে অপোনেন্স পলসিস, অ্যাবডাক্টর পলসিস ব্রেভিস আর ফ্লেক্সর পলসিস ব্রেভিস, আর একটা হচ্ছে এলএ ল্যাটারাল টু লাম্ব্রিকুস। এই চারটা মাসলের ওয়াস্টিং হতে পারে, এর মধ্যে প্রিডোমিনেন্টলি এই তিনটা মাসল হচ্ছে থিনার ইমিনেস ফর্ম করে থাকে। তাহলে এই কন্ডিশন থাকলে এটাকে আমরা বলি হচ্ছে মনোনিউরোপ্যাথি, যেটা হচ্ছে আলনার নার্ভ পলসি। দুই নাম্বারে আমি চলে আসি, সরি মিডিয়ান নার্ভ পলসি, মিডিয়ান নার্ভ পলসি। দুই নাম্বারে আমি চলে আসি আলনার নার্ভ। আলনা হচ্ছে আমাদের ঘরের ভেতরে থাকে, তাহলে আলনার নার্ভ প্লাস হচ্ছে সবকিছুই আমার হাতের মিডিয়ালি থাকবে, মানে হাতের ভেতরের দিকে থাকবে। আপনারা যদি হাতটা এইভাবে নেন, মিডিয়ালি থাকবে হচ্ছে আলনা প্লাস হচ্ছে আলনার নার্ভ, তাহলে মিডিয়াল পোর্শনের বোথ পামাস সারফেস এন্ড ডরসাম, এটাকে সাপ্লাই দিবে হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভ যদি লেশন হয়, তাহলে খুব কমন একটা ফিচার থাকে, এটাকে আমরা কি বলি জানেন? আলনার নার্ভ যদি পলসি হয়, খুব কমনলি হাতের একটা ক্যারেক্টারিস্টিক্স পোস্টার অ্যাপিয়ার করে, ওটাকে আমরা কি বলি? এক্সিলেন্ট, ক্ল হ্যান্ড।
আচ্ছা, সেটাকে আমরা বলি আলনার ক্ল। তাহলে এটার মাধ্যমে আমরা সাসপেক্ট করতে পারি আলনার নার্ভ লেশন। সেক্ষেত্রে আলনার একটু ক্ল থাকবে, এর পাশাপাশি এই জায়গাগুলোতে সেন্সরি অ্যাবনরমালিটি থাকতে পারে। এবং আলনার নার্ভ যেহেতু আপনার সমস্ত হাতের এই মিডিয়ান নার্ভের 4টা মাসল বাদ দিয়ে বাকি ইন্ট্রিনসিক 16টা মাসলকে আলনার নার্ভ সাপ্লাই দেয়, এই জন্য হাতে ম্যাসিভ আকারে একটা ওয়াস্টিং থাকবে। পার্টিকুলারলি এটা হাইপোথিনার ইমিনেন্সে, মানে এই লাল জায়গাটাতে প্লাস ডরসামে সব জায়গায় মাসল ওয়াস্টিং থাকবে। তাহলে এটা আমরা আলনার নার্ভ পলসির একটা ফিচার বলতে পারি। ঠিক আছে, আলনার নার্ভ পলসির ক্ষেত্রে মোস্ট কমন লেশনটা হয় আপনার এলবোতে। ঠিক আছে, যেটা মিডিয়ান নার্ভের ক্ষেত্রে রিস্টে মোস্ট কমন। আপনি যে দেখেন আলনার নার্ভ পলসির ক্ষেত্রে একদম এই যে ডরসামের মাসলগুলো সিগনিফিক্যান্টলি ওয়াস্টিং হয়ে গেছে, এটাকে আমরা বলি ডরসাল গাটারি। ঠিক আছে, প্লাস এখানে আপনি খেয়াল করে দেখবেন এখানে ক্ল হ্যান্ডও আছে। তাহলে এখানে ক্ল হ্যান্ড থাকবে প্লাস ডরসাল গাটারি, এগুলো হচ্ছে আলনার নার্ভ পলসির ফিচার। প্লাস এখানে যদি আপনি পেশেন্টের সেন্সরি ইভালুয়েশন করতেন, দেখতেন এই জায়গাগুলোতে তার সেন্সরি লসও আছে। আচ্ছা, 3 নম্বরে রেডিয়াল নার্ভ লেশন। রেডিয়াল নার্ভটা মোটামুটি শরীরের এক্সটেন্সর কম্পার্টমেন্টকে, হাতের এক্সটেন্সর কম্পার্টমেন্টে সাপ্লাই দেয়। এই জন্য রেডিয়াল নার্ভ পলসি হলে সবচাইতে কমনলি যেটা হয় সেটা হচ্ছে রিস্ট ড্রপ। ঠিক আছে, এটা আমার ছবিটা খুবই বাজে। আপনি হাতটা সে এক্সটেন্ড করতে পারবে না, হাতটা থাকবে রিস্ট ড্রপ আকারে, কারণ এখানে রিস্টের এক্সটেন্সর, ঠিক আছে, এটা উইক থাকে ডিউ টু রেডিয়াল নার্ভ লেশনের জন্য। এরপরে যদি লেশন থাকে ইভেন অ্যাক্সিলা পর্যন্ত রেডিয়াল নার্ভ লেশন হতে পারে। যত ডিস্টালি লেশন থাকবে তত আপনার প্রবলেম গুলো থাকবে, বুঝতে পারছেন? যদি এটা লেশন অ্যাক্সিলাতে হয় সেই ক্ষেত্রে ফোরামও আপনি এক্সটেন্ড করতে পারবেন না, ফোরামটাও ফ্লেক্স হয়ে থাকবে। সেই ক্ষেত্রে রোগী এভাবে আপনার কাছে নিয়ে আসবে। জাস্ট এটুকু জেনে রাখেন, রেডিয়াল নার্ভের ক্ষেত্রে কমনলি যেটা হয় রিস্ট ড্রপ, কারণ হচ্ছে এক্ষেত্রে আপনার হচ্ছে রিস্টটা এক্সটেন্ড করতে পারে না। এর পাশাপাশি পার্টিকুলারলি ফাস্ট ওয়েব স্পেসে, মানে হচ্ছে যেহেতু রেডিয়াল নার্ভের সাপ্লাই মাত্র এতটুকু, এই ক্ষেত্রে ফাস্ট ওয়েব স্পেস এই জায়গাটুকুতে তার সেন্সরি লস থাকতে পারে। তাহলে একটা পেশেন্টের রেডিয়াল নার্ভ পলসির ক্ষেত্রে রিস্ট ড্রপটা খুবই কমন, বিকজ এই রিস্ট জয়েন্টের এক্সটেন্সর গুলো অনেক উইক থাকবে। অ্যাডভান্স স্টেজে এই ক্ষেত্রে এলবোটাও এক্সটেন্ড করতে পারবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে রোগী এইভাবে আমাদের কাছে আসবে। আচ্ছা, আর আমি যদি সেন্সরি দেখতে চাই, সেন্সরি আমি নরমালি এই জায়গাটাতে আমি লস পেতে পারি, কারণ এই জায়গাটা সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের উপরে। এরপরে যদি লেশন থাকে তাহলে ভেতরের দিকে আরো এক্সটেন্সর গ্রুপগুলোকে এফেক্ট করতে পারে। তাহলে এই 3টা জিনিস খুবই কমনলি মনে রাখতে হবে। আচ্ছা, একটা পেশেন্ট ফুড ড্রপ নিয়ে আসছে। ঠিক আছে, ফুড ড্রপ যদি কমনলি নিয়ে আসে, আমার প্রথম ইউনিল্যাটারাল ফুড ড্রপ যদি আসে, ফার্স্টে আমাকে চিন্তা করতে হবে এটা কমন পেরোনিয়াল নার্ভ পলসি আছে কিনা। কারণ কমন পেরোনিয়াল নার্ভ পলসি ইউজুয়ালি এই ফুটের 2 টাইপের মাসলকে সাপ্লাই দেয়। একটা হচ্ছে ডর্সিফ্লেকশন, যারা করে ডর্সিফ্লেকশন মানে কি, এই ফুটটাকে এভাবে ভেতরের দিকে নেওয়া। ঠিক আছে, ডর্সিফ্লেকশন করতে সাহায্য করে। আর 2 নাম্বার হচ্ছে ইনভার্সন করতে হেল্প করে। ঠিক আছে, তাহলে একটা পেশেন্টের ফুড ড্রপ দ্যাট মিন ডর্সিফ্লেক্স করতে পারছে না, আমি সাসপেক্ট করব কমন পেরোনিয়াল নার্ভ পলসি কিনা। আর কমন পেরোনিয়াল পলসিটা অনেক কমন, কারণ আপনি চিন্তা করে দেখবেন এই ছবিটাতে এটা নেক অফ দা ফিবুলার পাশে টার্ন করে। কাজে যে কোনো কন্ডিশন যদি এখানে আপনার একটু হলেও ইনজুরি হয়, যেটা বডির খুবই সুপারফিশিয়ালি থাকে, অল্প একটু ইনজুরি হলো এখানে নার্ভটা ইনজুরি হতে পারে, তাহলে সেই পেশেন্টটা ফুড ড্রপ নিয়ে আসবে। আপনাদের এন্ট্রাপমেন্ট বা মনোনিউরোপ্যাথির এন্ট্রাপমেন্ট কজের মধ্যে এই কজগুলোই আপনার ডেভিডসনে চার্টে দেওয়া আছে। আর লাস্ট অফ কল, আপনি এখন একটু খেয়াল করে দেখেন, ল্যাটারাল ফিমোরাল কিউটোনিয়াস নার্ভ, এটা আপনার ডাইরেক্টলি ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে পাস করে। ঠিক আছে, তাহলে ইঙ্গুইনাল লিগামেন্ট যদি কোনো ক্ষেত্রে পেশেন্টের পার্টিকুলারলি ডায়াবেটিক কন্ডিশন অথবা টাইট কোনো মানে ক্লথিং এর মধ্যে থাকে, এই নার্ভটা ইন্টারাপ্টমেন্ট হওয়ার চান্সেস আরো বেশি। তখন এটা সাপ্লাই দেয় কিউটোনিয়াস সাপ্লাই অ্যান্টোল্যাটারাল পার্ট অফ থাইকে। তখন অ্যান্টোল্যাটারাল পার্টে একটা বার্নিং সেন্সেশন নিয়ে আসবে, এটাকে আমরা বলি মেরালজিয়া প্যারাস্থেটিকা। ঠিক আছে, তো মেরালজিয়া প্যারাস্থেটিকা এটা হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটোনিয়াস নার্ভের সমস্যার জন্য। খুব কমনলি হয় ডায়াবেটিস বা অন্যান্য কজ মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, অথবা আপনার হতে পারে টাইট ক্লথিং এর জন্য। তাহলে এই সবগুলো হচ্ছে মনোনিউরোপ্যাথির কারণ। এখন আমি একটু আলোচনা করতে যাচ্ছি মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স বা মাল্টিফোকাল নিউরোপ্যাথি দিয়ে। দ্যাট মিনস এটা সিমেট্রিক্যাল হবে না, কিন্তু মাল্টিপল জায়গার 2 অথবা তারও বেশি, অ্যাটলিস্ট 2টা তার হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকবে নার্ভ এরিয়া। ঠিক আছে,
যেমন হতে পারে একই সাথে আলনার নার্ভ, তার সাথে কমন পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে, হতে পারে কমন পেরোনিয়াল নার্ভের সাথে ল্যাটেরাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, মানে বুঝছি যেখানে একাধিক নার্ভ ইনভলভমেন্ট থাকবে। এটা মনে রাখার খুব সোজা একটা উপায় আছে, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ডস পিএলসি প্লেস। ঠিক আছে, এই কয়টা জিনিসের মাধ্যমে আমি মেজর কজগুলো মনে রাখতে পারবো। একটা, ডাব্লুতে হচ্ছে সবচেয়ে মোস্ট কমন কজ, যে কোনো পেরিফেরাল নিউরোপ্যাথি হোক বা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স হোক, সবচাইতে কমন কজ হচ্ছে ডায়াবেটিস। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। তাহলে মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, 1 নাম্বার কজ। ঠিক আছে, ডিতে হচ্ছে, ডাব্লিউতে হচ্ছে ওয়েগনার গ্র্যানুলোম্যাটোসিস, এটা হচ্ছে একটা ভাস্কুলাইটিস, রিউমাটোলজিতে আমরা ডিটেইলস পড়বেন। এতে হচ্ছে অ্যামাইলয়েডোসিস অথবা হচ্ছে আপনার অন্যান্য ডিসঅর্ডার হতে পারে, অ্যাক্রোমেগালিতেও হতে পারে। তারপর আরে হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, ডাব্লুতে ওয়েগনার গ্র্যানুলোম্যাটোসিস, এতে হচ্ছে অ্যামাইলয়েডোসিস, আরে হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস, ডিতে ডায়াবেটিস মেলাইটাস যেটা মোস্ট কমন কজ, এসে হচ্ছে সার্কয়েডোসিস, ঠিক আছে, পিতে পলিআর্টারাইটিস নোডোসা, এলে হচ্ছে লেপ্রোসি, সিতে হচ্ছে শার্গিস্ট্রস ডিজিজ। এমন কিছু কিছু কন্ডিশন এটার ক্ষেত্রে করতে পারে। ঠিক আছে, এই কন্ডিশনগুলো আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাদের স্টেমের কোশ্চেনে নিউরোলজি যদি হয় এই প্রশ্নটা আসার চান্সেস অনেক বেশি, কারণ এটা যে কোনো পরীক্ষার জন্য খুব ফেভারিট। তাহলে ওয়েগনার গ্র্যানুলোম্যাটোসিস, 2 নাম্বার হচ্ছে অ্যামাইলয়েডোসিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, ডিতে ডায়াবেটিস, এসে সার্কয়েডোসিস, পিতে হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা, এলে লেপ্রোসিস, সিতে ক্রায়োগ্লোমিনেমিয়া। এই সবগুলো মাল্টিপল অ্যাসিমেট্রিক্যাল ক্র্যানিয়াল নার্ভ মানে পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট করতে পারে। আচ্ছা, এরপর আমি আসি যে পেরিফেরাল পলিনিউরোপ্যাথি। পলিনিউরোপ্যাথি মোট 2 ধরনের, যেটা আমি আগেই বলেছিলাম। একটা হতে পারে আপনার একজোনাল, একটা হতে পারে ডিমাইলিনেটিক, এটা আমি অলরেডি আলোচনা করেছি, যেটা আপনাদেরকে ওই সময় লেন্থ প্রিন্সিপলটা এক্সপ্লেন করলাম। আর আরেকটা হতে পারে যে এটা মোটর প্রিডোমিনেন্ট নাকি সেন্সরি প্রিডোমিনেন্ট নাকি হচ্ছে অটোনমিক প্রিডোমিনেন্ট নাকি হচ্ছে একই সাথে মিক্স, সবগুলোর মিক্সচার আছে। তো এই জিনিসটা খুবই ভাইটাল। ঠিক আছে, ডেভিডসনে এটা চার্টে সবগুলোই একসাথে দেওয়া আছে, আমি এটা একটু আপনাদের আলাদা আলাদা করে একটু আলোচনা করব। তাহলে সবার আগে হচ্ছে মোটর প্রিডোমিনেন্ট। মোটর প্রিডোমিনেন্ট মনে হচ্ছে কি, এইখানে আপনার যে সমস্যাটা হবে সেটা শুধুমাত্র মোটর ইনভলভমেন্ট থাকবে, মানে মোটর ম্যানিফেস্টেশন থাকবে, এখানে কোনো ধরনের সেন্সরি ম্যানিফেস্টেশন থাকবে না। ঠিক আছে, তাহলে মোটর প্রিডোমিনেন্টে কোনো ধরনের সেন্সরি ম্যানিফেস্টেশন থাকবে না। পেশেন্ট উইকনেস নিয়ে আসবে অথবা আপনার ডিফিকাল্টি ইন ওয়াকিং এরকম ফিচার নিয়ে আসতে পারে, কিন্তু তার সেন্সরি ম্যানিফেস্টেশন মানে হচ্ছে কোনো পেন, টেম্পারেচার, জয়েন্ট পজিশন এমন কোনো কিছু লস এখানে আপনারা খুঁজে পাবেন না। এটা হচ্ছে মোটর প্রিডোমিনেন্ট পেরিফেরাল নিউরোপ্যাথি। ঠিক আছে, এটার মধ্যে একটা হচ্ছে কি এআইডিপি নাম্বার 1, যেটা জিবিএস, 2 নাম্বার হচ্ছে ড্রাগের মধ্যে ড্যাপসন, এগুলো সব ডিটেলস আপনাদেরকে পড়ানো হবে, চিন্তা করার কোনো কারণ নেই। 3 নাম্বার টক্সিন, যেটা হচ্ছে লেড পয়জনিং। 4 নাম্বারে ইনফেকশন, যেমন ডিপথেরিয়া, বটুলিজম। আর 5 নাম্বার হচ্ছে মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি উইথ কন্ডাকশন ব্লক। এই 5টা হচ্ছে মোটর প্রিডোমিনেন্ট পেরিফেরাল নিউরোপ্যাথির কারণ। যে কোনো পরীক্ষার জন্য এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখেন, আমি এখানে 3টা ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এআইডিপির মধ্যে জিবিএস, 2 নাম্বার হচ্ছে বটুলিজম, 3 নাম্বার হচ্ছে মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি উইথ কন্ডাকশন ব্লক। জিবিএসটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ছোটবেলা থেকে আপনারা পড়তেছেন যে একটা পেশেন্ট টিপিক্যালি একটা ফিভারের একটা হিস্ট্রি থাকবে, অনেক সময় নাও থাকতে পারে। এই কন্ডিশনের পরে হ্যাঁ, বা একটা ডায়রিয়ার হিস্ট্রি থাকতে পারে, বা একটা চেস্ট ইনফেকশন হিস্ট্রি থাকতে পারে, দিয়ে যে অর্গানিজম দিয়ে ইনফেকশনটি হবে সেই অর্গানিজমের মানে কে ড্যামেজ করার জন্য শরীরের ইমিউনো সিস্টেম মলিকুলার মিমিক্রির কারণে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করা শুরু করবে, যেটা হচ্ছে সোয়ান সেলে। এর ফলে প্রথমে এফেক্টেড হবে হচ্ছে লেগ, ফার্স্ট এফেক্ট হতে পারে লেগ থেকে আস্তে আস্তে অ্যাসেন্ডিং প্যারালাইসিস হওয়া শুরু করবে। লেগ থেকে হচ্ছে তারপর ট্রাঙ্ক, তারপর হচ্ছে আপার লিম থেকে ফেস, হ্যাঁ, এই সবগুলো ইনভলভমেন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এটা অ্যাসেন্ডিং টাইপ অফ উইকনেস থাকবে জিবিএস এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে ইনফ্লামেশনের কনসিকুয়েন্সে আর অটোনমিক ডিস্টার্ব মানে অটোইমিউনো ডিসঅর্ডারের কনসিকুয়েন্সে। ঠিক আছে, এখানে কমনলি যে অ্যান্টিবডিটা থাকে সেটা হচ্ছে গ্যাংলিওসাইড মনোসাইট 1 অ্যান্টিবডি, GM1। ঠিক আছে, আর বটুলিজম ঠিক তার অপোজিট। এখানে আপনি একটা কোনো ক্যান ফুডে যেখানে ক্লস্ট্রিডিয়াম বটুলিজমের টক্সিনটা জেনারেট হবে, প্রথমে পেশেন্ট ডিপ্লোপিয়া নিয়ে আসবে, তারপর আপার লিম এফেক্টেড হবে, তারপর লোয়ার লিম এফেক্টেড হবে। জিবিএস এর ঠিক উল্টা।
এটা হচ্ছে বটুলিনামের সাথে আপনার জিবিএস বা এআইডিপির পার্থক্য। এখানে সবগুলোর ক্ষেত্রেই মোটর ইনভলভমেন্ট থাকবে, আপনি রিফ্লেক্স গুলো লস পাবেন, কিন্তু কোন রকম আপনি মাসল ওয়াস্টিং পাবেন না, কারণ এগুলো অ্যাকিউট। যদি ক্রনিক জিবিএস থেকে সিআইডিপি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আপনি পেশেন্টের মাসল ওয়াস্টিং পেতে পারেন। বা লং স্ট্যান্ডিং পেশেন্টের ড্যাপসন দিচ্ছেন, দিয়ে লং স্ট্যান্ডিং মোটর নিউরোপ্যাথি থেকে, তখন সেখানে মাসল ওয়াস্টিং থাকবে। অ্যাকিউট ইলনেসে এই কোনোটাতেই মাসল ওয়াস্টিং আপনি পাবেন না। তেমনই মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি উইথ কন্ডাকশন ব্লক, এটা আপার লিম্বে হয়, অনেক রেয়ার একটা ডিসঅর্ডার। সেই সকল ক্ষেত্রে আপার লিম্বে আপনি রিফ্লেক্স লস পেতে পারেন। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস ডেভিডসনের মোরালেস আলোচনায় আছে। জিবিএস এর ক্ষেত্রে আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, একটা স্পেসিফিক ভ্যারাইটি আছে যেখানে পেশেন্টের প্রিডোমিনেন্ট ইনভলভমেন্টটা চোখে থাকবে, অ্যাডিফ্লেক্সিয়ার পাশাপাশি অপথ্যালমোপ্লেজিয়া থাকবে, মানে চোখে সে ডাবল ভিশন নিয়ে আসবে, যেটাকে আমরা বলি হচ্ছে মিলার ফিশার সিনড্রোম। সেই ক্ষেত্রে GQ1B পজিটিভ থাকে। ডক্টর জুবাইর, আমি এই প্রশ্নটা নিয়ে পরে আলোচনা করব, আপনার এই অ্যানসারটা নিয়ে। তাহলে সেই ক্ষেত্রে GQ1B আলোচনায় মানে বেশি থাকে মিলার ফিশার সিনড্রোমের ক্ষেত্রে, যেটা একটা স্পেশাল ভ্যারাইটি অফ জিভিএস। এখন আমি একটা জিনিস নিয়ে আলোচনা করি, এই সকল ক্ষেত্রে যে এই নিউরোপ্যাথির মোটর যে আপনি টেস্ট করবেন, টেস্টটা সবসময় করবেন নার্ভ কন্ডাকশন স্টাডি। যে কোনো নার্ভ ঠিক মতো কাজ করছে কিনা সেটা আমরা বুঝি নার্ভ কন্ডাকশন স্টাডির মাধ্যমে। সেটার মাধ্যমে আমি বুঝতে পারবো এটা মোটর সেন্সরি কোন ভ্যারিয়েন্টের, সবগুলো নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা, প্লাস আমি এটাও বুঝতে পারবো এটা কি ডিমাইলিনেটিং না অ্যাক্সোনাল না বোথ। ঠিক আছে, তো আমি নার্ভ কন্ডাকশন স্টাডি করে কনফার্ম করব। প্লাস জিবিএস এ ইনভ্যারিবলি ইনভলভমেন্ট হয় রেসপিরেটরি মাসলকে, যেটা ওয়ান অফ দ্য মেজর কজ অফ ডেথ। ঠিক আছে, এই জন্য আমি লাংসে ফাংশনাল ভাইটাল ক্যাপাসিটি, এইটা আমি রেগুলার বেসিসে করে দেখব, যে পেশেন্টের ভাইটাল ক্যাপাসিটি করে দেখবো যে কোনো রকম রেসপিরেটরি কম্প্রোমাইজ হচ্ছে কিনা। তাহলে পেশেন্টের আইসিইউ সেটআপ লাগবে, বা হচ্ছে পেশেন্টের ভেন্টিলেশনও লাগতে পারে। এটা সিঙ্গেল বেস্টের জন্য নার্ভাস সিস্টেমে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে এটা, আর ইনভেস্টিগেশন আমরা এর পাশাপাশি করব সিএসএফ এ প্রোটিন দেখব। ইউজুয়ালি সিএসএফ এ যদি আমি প্রোটিন সেল দেখি, যে কোনো ইনফেকশন কন্ডিশন ফলে প্রোটিনও বাড়বে, ইনফেকশনের কনসিকুয়েন্সে সেলও বাড়বে, দুটাই বাড়ে। ঠিক, এটা তো ইনফেকশন না, এই ক্ষেত্রে ইনিশিয়ালি প্রোটিনটা বাড়ে কিন্তু সেলটা বাড়ে না, কারণ যেহেতু এটা ইনফেকশন কন্ডিশন না। এটাকে আমরা বলি অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। আচ্ছা, বেকার স্ট্রিপ আমি একটু পরে আলোচনা করছি। তো এই জিনিসটা খুবই ভাইটাল, এটা হচ্ছে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। যেহেতু এখানে ইনিশিয়াল কন্ডিশনে আপনার প্রোটিন বাড়বে কিন্তু সেলটা বাড়বে না, বিকজ এটা ইনফেক্টিভ কন্ডিশন না। তাহলে আমি কিছু কিছু কন্ডিশন নিয়ে একটু আলোচনা করি, যে যেই সকল কন্ডিশনে সেন্সরি প্রিডোমিনেন্ট লেশন হয়। সেন্সরি প্রিডোমিনেন্ট টিপিক্যাল লেশন খুবই কম, অ্যালকোহল বা ডায়াবেটিস বা B12, এই যে কন্ডিশন গুলো আছে বা বইয়ে যেগুলো দেওয়া আছে, এই সবগুলো আলটিমেটলি মোটর ইনভলভমেন্ট কমনলি করে থাকে। বাট ইনিশিয়ালি এই সকল কন্ডিশনে ফার্স্টে সেন্সরি ইনভলভমেন্টটা কমনলি হয়। সেন্সরি ইনভলভমেন্টের মধ্যে পেশেন্ট টিংলিং নামনেস নিয়ে আসবে, এবং পরবর্তীকালে পেশেন্টের মানে এই আপনার জয়েন্ট পজিশন, সেন্স অফ ভাইব্রেশন সবগুলো লস থাকতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার সেন্সরি প্যাটার্নের লস গুলো নিয়ে আসতে পারে। মোস্ট কমন যেটা থাকে সেটা হচ্ছে আপনার সেন্সরি আর মোটর মিক্সড। ঠিক আছে, সেন্সরি আর মোটর মিক্স, যেটা ডায়াবেটিস, অ্যালকোহল, রেনাল ফেইলিওর, এই সকল কন্ডিশনে দুটাই মিক্স আকারে থাকতে পারে। এই কন্ডিশনগুলো আপনাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখার সোজা উপায়, যেগুলো সেন্সরি মোটর মিক্স সেগুলো হচ্ছে VVIP, অ্যাডস, মানে এখানে খুবই হাই লেভেলের একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে। এখান থেকে আমরা সেন্সরি মোটর মিক্স গুলো মনে রাখবো। ঠিক আছে, বাট এগুলো সবার আগে সেন্সরি ইনভলভমেন্টই করে, মোটর ইনভলভমেন্ট গুলো পরে হয়। ঠিক আছে, এর মধ্যে ভিতে হচ্ছে ভাস্কুলাইটিস। ঠিক আছে, সেকেন্ড ভিতে হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। আইএ হচ্ছে ইনফেকশন, ইনফেকশনের মধ্যে HIV-টা খুব কমন। পিতে হচ্ছে প্যারানিওপ্লাস্টিক। এতে হতে পারে অ্যালকোহল আর অ্যামাইলয়েডোসিস। অ্যালকোহল অ্যামাইলয়েডোসিসে বিশেষ করে সেন্সরি ইনভলভমেন্টটা সবার আগে হয়। ঠিক আছে, ডিতে ডায়াবেটিস আর ড্রাগ, এখানেও আপনার সেন্সরি ইনভলভমেন্টটা কমনলি হয়। আর এসএস সার্কয়েডোসিস, এই কয়টা কন্ডিশন
সেন্সরি মোটর প্রিডোমিনেন্ট, ঠিক আছে। এর মধ্যে এইচআইভি, ডায়াবেটিস আর অ্যালকোহল এগুলো প্রিডোমিনেন্টলি সেন্সরি, ঠিক আছে। একটা প্রশ্ন আপনাদেরকে আমি করি যে ডায়াবেটিস মেলাইটাস আর এইচআইভি এই আর অ্যামাইলয়েডোসিস এই তিনটা খুব কমনলি অটোনমিক ইনভলভমেন্ট করতে পারে। ডায়াবেটিস, এইচআইভি আর অ্যামাইলয়েড, ঠিক আছে, এইটা খুব কমনলি অটোনমিক ইনভলভমেন্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি একমাত্র একটা মোটর ডিসঅর্ডারের এক্সাম্পল দেন যেটা অটোনমিক নিউরোপ্যাথি করতে পারে। আচ্ছা, শার্কট ম্যারিটুথ এটা বোথ সেন্সরি মোটর করতে পারে। মোটর ইনভলভমেন্টটা কমন, আবার সেন্সরি ইনভলভমেন্টটাও কমন, আবার বোথটাও কমন, ঠিক আছে। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট, শার্কট ম্যারিটুথ যে ডিসঅর্ডারটা আমি একটু পরে আলোচনা করব, এটা একই সাথে অ্যাক্সোনাল আর ডিমাইলিনেটিং দুই টাইপের লেশনই করতে পারে। এগুলো অনেকগুলো টাইপ আছে। এমন একটা ডিসঅর্ডারের নাম বলেন যেটা হচ্ছে মোটর ভ্যারাইটি বাট এটা অটোনমিক ইনভলভমেন্ট করতে পারে, শুধুমাত্র মোটর ডিজিজ বাট অটোনমিক ডিসঅর্ডার করতে পারে। আচ্ছা, এক্সিলেন্ট। জিবিএস হচ্ছে এমন একটা লেশন যেখানে আপনার মোটর ইলনেস পার প্লাস এর পাশে অটোনমিক ইনভলভমেন্ট করতে পারে, ঠিক আছে। আর জিবিএস হচ্ছে ইউজুয়ালি আপনার অ্যাসেন্ডিং প্যারালাইসিস আর বটুলিজম হচ্ছে ডিসেন্ডিং প্যারালাইসিস। এখানে আরেকজন আমাকে ডক্টর জুবাইর উনি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে বেকার স্টিফ এনকেফালাইটিস। এটা আসলে একটু কঠিন, আমি এটা আলোচনা করতে চাচ্ছিলাম না। বেকার স্টিফটা হচ্ছে জাস্ট আপনার মানে অনেকটা আপনার দেখে মনে হবে এটা মিলার ফিশারের মতো, কারণ এখানে অ্যাটাক্সিয়া, অপথ্যালমোপ্লেজিয়া সবই থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে রিফ্লেক্স গুলো আপনার এক্সাজারেটেড থাকবে, প্লান্টার অনেক সময় এক্সটেন্সর থাকতে পারে। যেহেতু আপনার মিলার ফিশারের রিফ্লেক্স গুলো অ্যারিফ্লেক্সিয়া হয়, বেকার স্টিফের রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড হয়, এটাই পার্থক্য নাম্বার ওয়ান। এর পাশাপাশি কিছু ক্রেনিয়াল মানে কর্টিক্যাল ইনভলভমেন্ট থাকে, সেটা পরের বিষয়। তো মেনলি পার্থক্যটা করবেন আপনি মিলার ফিশার থেকে। মিলার ফিশারে অ্যারিফ্লেক্সিয়া থাকবে, বেকার স্টিফে রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড হতে পারে, অথবা যদি এক্সাজারেটেড নাও হয় সেই ক্ষেত্রে আপনার প্লান্টার এক্সটেন্সর থাকবে। তাহলে এই হচ্ছে তিনটা ভ্যারাইটি। একটা হচ্ছে যে আপনার মোটর লস, যেগুলো আমি বললাম, সেন্সরি লস। সেন্সরি লস গুলো ইউজুয়ালি মিক্সড হতে পারে, মোটর লস গুলো শুধুমাত্র পিওর মোটর। আর কিছু কিছু ডিসঅর্ডার যেমন মোটরের মধ্যে জিবিএস, তারপর এইচআইভি, সেন্সরির মধ্যে ডায়াবেটিস, অ্যামাইলয়েড, এগুলো হচ্ছে অটোনমিক ইনভলভমেন্ট করতে পারে। পরীক্ষার জন্য একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিস মেলাইটাস। এখন আমি একটু ইন্টেনশনালি আলোচনা করি না, যেটা এটা হচ্ছে হেরিডিটারি নিউরোপ্যাথি। হেরিডিটারি নিউরোপ্যাথিটা হচ্ছে এটা মানে কি, যেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে, ঠিক আছে। ফ্যামিলি হিস্ট্রি অফ পেরিফেরাল নিউরোপ্যাথি যদি পজিটিভ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে হেরিডিটারি নিউরোপ্যাথি, ঠিক আছে। সেই ক্ষেত্রে ইনভলভমেন্ট তিন রকম হতে পারে। একটা হচ্ছে পেশেন্টের শুধুমাত্র মোটর ইনভলভমেন্ট থাকতে পারে, সেন্সরি ইনভলভমেন্ট একটু আনকমন, আরেকটা হচ্ছে মিক্সড ইনভলভমেন্ট থাকবে, মোটর সেন্সরি মিক্সড, ঠিক আছে। এবং ইনভলভমেন্টটা ইউজুয়ালি ডিস্টাল পার্টে মোর কমনলি থাকবে, ঠিক আছে। যদি মোটর ইনভলভমেন্ট থাকে, ডিস্টাল পার্টটা সিগনিফিক্যান্টলি ওয়াস্টিং থাকে, রিফ্লেক্স গুলো লস থাকবে। আর দেখেন ডিস্টাল ওয়াস্টিংটা খুব বেশি হওয়ার কারণে অনেকটা পাটা ইনভার্টেড শ্যাম্পেন বোতলের মতো লাগছে। শ্যাম্পেন বোতলকে উল্টা করলে যে অ্যাপিয়ারেন্সটা থাকে সেটা পায়ের ক্ষেত্রে এরকম থাকবে, বিকজ হেরিডিটারি নিউরোপ্যাথিতে ডিস্টাল ইনভলভমেন্টটা মোর কমনলি থাকে। দুই নাম্বার পয়েন্টটা দেখেন, এখানে পিস ক্যাভাস থাকবে। পিস ক্যাভাস মানে কি, নরমালি পায়ের আর্চটা এরকম কখনোই থাকার কথা না, এই সকলকে দেখেন মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, এটাকে আমরা বলি পিস ক্যাভাস। তাহলে মাঝখানে একটা পিস ক্যাভাসের মতো ম্যানিফেস্টেশন থাকতে পারে। তাহলে এখানে কি থাকবে, একটা মোটর ইনভলভমেন্ট থাকবে, দুই নাম্বার মিক্সড ইনভলভমেন্ট থাকবে। মোটর ইনভলভমেন্টে শুধুমাত্র পেরিফেরাল ওয়াস্টিং থাকবে, রিফ্লেক্স লস থাকবে, আর এই ক্ষেত্রে পিস ক্যাভাস থাকতে পারে। আর টোক গুলো দেখেন একটা স্পেসিফিক অ্যাপিয়ারেন্স দিয়েছে, এটাকে আমরা বলি হ্যামার টো। এই জিনিসগুলো হেরিডিটারি নিউরোপ্যাথির ফিচার। আর এর সাথে যদি সেন্সরি লস থাকে তখন সেটাকে আমরা বলবো মিক্সড ভ্যারাইটি অফ হেরিডিটারি নিউরোপ্যাথি।
এগুলা অনেকগুলো টাইপ আছে, সেটা নিয়ে এখন বদার করার কোনো দরকার নাই। জাস্ট এটুকু মনে রাখেন, একটা হেরিডিটারি কন্ডিশনে পেশেন্টের সেন্সরি মোটর নিউরোপ্যাথি, এটা মোস্ট কমনলি শার্কট মেরি-টুথ বা মানে হেরিডিটারি নিউরোপ্যাথি। এটা হলো একটা। দ্বিতীয় ইম্পর্টেন্ট কারণ যেটা ডেভিডসনে দেওয়া আছে, সেটা আপনাদের একটু মনে রাখতে হবে, একটা হচ্ছে হেরিডিটারি নিউরোপ্যাথি উইথ লায়াবিলিটি টু প্রেসার পলসি। মানে এটা এমন একটা হেরিডিটারি কন্ডিশন যেখানে অল্প ট্রমাতেই একটা নার্ভ ইনজুরি হতে পারে। যে ট্রমাতে একটা নার্ভ ইনজুরি হওয়া উচিত না, সেই ট্রমাতে যে নার্ভটা ইনজুরি হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে লায়াবিলিটি টু প্রেসার পলসি। ঠিক আছে, তো এটা আরেকটা টাইপ, যেহেতু ডেভিডসন আছে এটা আমি একটু আলোচনা করলাম। আর যেটা আপনার শার্কট মেরি-টুথ বা হেরিডিটারি নিউরোপ্যাথি, এটা একই সাথে দুই রকম ইনভলভমেন্ট হতে পারে, একজোনালও হতে পারে, আবার ডিমাইলিনেটিংও হতে পারে। তো একটা কন্ডিশন যদি দুটা টাইপ হতে পারে, তাহলে আপনাদেরকে হেরিডিটারি নিউরোপ্যাথির কথাটা মনে রাখতে হবে। এখন আমি একটু নিউরোমাসকুলার জাংশনটা দিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। তার আগে আমি দুইটা কন্ডিশন একটু আলোচনা করব। একটা হচ্ছে রেডিকুলোপ্যাথি। রেডিকুলোপ্যাথি শুধুমাত্র একটা নার্ভ রুটকে ইনভলভমেন্ট করবে, তাহলে শুধুমাত্র ওই নার্ভ রুট যে যে কাজগুলো করবে সে কাজগুলোই ব্যাহত হবে। যেমন ধরেন একটা C5 নার্ভ রুট অ্যাফেক্টেড হয়েছে, তাহলে C5 এর যে যে জায়গাগুলোকে আপনার ডার্মাটোম সাপ্লাই দেয়, সব জায়গায় একটু প্যাচি সেন্সরি লস থাকবে। C5 যে যে রিফ্লেক্সে কন্ট্রিবিউট করে সেই রিফ্লেক্স গুলো উইক থাকবে। এটা একটু ডায়াগনোসিস করাটা একটু কঠিন, এটা আমি অনেকটা আমরা কনফার্ম করব নার্ভ কন্ডাকশন স্টাডির মাধ্যমে। আর যদি ইউনিল্যাটারাল সিগনিফিক্যান্ট উইকনেস থাকে, এটার পাশাপাশি আমি দেখি যে তার প্রিভিয়াসলি হাতের ক্ষেত্রে ব্রাকিয়াল প্লেক্সাসে কোনো ইনজুরি বা লাংসের কোনো টিউমার যেটা হচ্ছে আপনার ব্রাকিয়াল প্লেক্সাসকে ইনফিল্ট্রেট করতে পারে, এমন কোনো কন্ডিশন থাকে, তাহলে সেটাকে আমরা বলি প্লেক্সোপ্যাথি। আপার লিম্বের ক্ষেত্রে ব্রাকিয়াল প্লেক্সাস, লোয়ার লিম্বের ক্ষেত্রে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। পার্থক্যটা হচ্ছে একটাই, এই ক্ষেত্রে উইকনেসটা হবে ইউনিল্যাটারাল। ঠিক আছে, ইউনিল্যাটারাল মাসল ওয়াস্টিং থাকবে, ইউনিল্যাটারাল সেন্সরি সমস্যা থাকবে, ইউনিল্যাটারাল জার্কে প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে কোন কোন সাইটে ইনভলভমেন্ট আছে সেটার উপর। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার প্লেক্সোপ্যাথি, রেডিকুলোপ্যাথি আর নিউরোপ্যাথি। এই তিনটা রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমি একটু নিউরোমাসকুলার জাংশনে আসি। নিউরোমাসকুলার জাংশনে জাস্ট কোর কয়েকটা কথা আপনাদেরকে আমি জানাবো। একটা দেখেন, যে কোনো পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে আমি বললাম যেটার প্যাথোগনোমিক তিনটা ফিচার, একটা মোটর, সেন্সরি আর একটা অটোনমিক। ঠিক আছে, আচ্ছা আরেকবার আমি একটু বলি যে প্লেক্সোপ্যাথি আর রেডিকুলোপ্যাথি। রেডিকুলোপ্যাথি একটা শুধুমাত্র একটা ছবি দেখালে ক্লিয়ার হবে। রেডিকুলোপ্যাথি যেমন ধরেন, এটা রেডিকুলোপ্যাথি মানে কি নার্ভ রুট থেকে। এখন ধরেন একটা লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে একটা নার্ভ রুট আছে, এই নার্ভ রুটটা L5। ঠিক আছে, এই L5টা আলটিমেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, এসে সাপ্লাই দেয় হচ্ছে গ্রেট টোকে। গ্রেট টো হচ্ছে কি লার্জেস্ট অফ অল দা 5 টোজ, এই জন্য এটা নাম সাপ্লাই হচ্ছে L5। মনে রাখা খুব সোজা উপায়। তাহলে সেই ক্ষেত্রে যদি আমার প্রবলেম থাকে, আমি যে যে সেগমেন্টে যে যে পোর্শন গুলোকে L5 কন্ট্রিবিউট করে, L5 কিছুটা কন্ট্রিবিউট করে হচ্ছে আপনার ডর্সিফ্লেকশনে, কিছুটা কন্ট্রিবিউট করে মানে ইনভার্সনে এই ফুটে, আবার কিছুটা কন্ট্রিবিউট করে সেন্সেশনে, এই আপনার লেগের সেন্সেশনে হেল্প করে, মানে একদম রুট থেকে শুরু করে গ্রেড টো পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের সেন্সরিটা একদম রুট ওয়াইজ হবে, রুট ওয়াইজ একটা কমপ্লেন করবে, রুট ওয়াইজ একটা ডিস্টারবেন্স নিয়ে আসবে, রুট ওয়াইজ তার সেন্সরি লস থাকবে। প্লাস L5 যে যে জায়গায় হেল্প করে সে জায়গায় লেশন গুলো থাকতে পারে। L5 কিছুটা কন্ট্রিবিউট করে অ্যাঙ্কেল জার্কে, কিছুটা কন্ট্রিবিউট করে হচ্ছে আপনার ডর্সিফ্লেকশনে। তো এই যে পয়েন্ট গুলোতে কন্ট্রিবিউট করে ওই পয়েন্ট গুলো এক ধরনের উইকনেস ওখানে আপনারা খুঁজে পাবেন। ঠিক আছে, এটা গেল L5 লেশনের ফিচার। আর যদি প্লেক্সোপ্যাথি হয়, প্লেক্সোপ্যাথি ধরেন যে এই সাইডে লাম্বোসেক্সুয়াল প্লেক্সাসে ইনভলভমেন্ট, তাহলে আপনার অ্যাসিমেট্রিক্যালি দেখবেন একটা ব্যাপক পোর্শনে আপনার উইকনেস থাকবে,
ওয়াস্টিং থাকবে, অনেক সময় সেন্সরি ইনভলভমেন্টও থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্লেক্সোপ্যাথির সাথে এর একটা রুটের পার্থক্য। রুট শুধুমাত্র একটা অথবা একাধিক হতে পারে, যে রুট ইনভলভমেন্ট সেই রুটের ফিচার আপনি ওখানে পাবেন খালি। আর প্লেক্সোপ্যাথি মানে একটা প্লেক্সাস ইনভলভমেন্ট হলে ওই প্লেক্সাসের যে ফাইবার গুলো গেছে, ইউজুয়ালি অনেকগুলো ফাইবার যায়, সেই ক্ষেত্রে একটা বড় রকম ইনভলভমেন্ট আপনারা খুঁজে পাবেন। প্লেক্সোপ্যাথি অলওয়েজ ইউনিল্যাটারাল, ওয়াস্টিং থাকতে পারে, উইকনেস থাকতে পারে, এগুলো সমস্যা হতে পারে, মানে জার্কো লস থাকতে পারে। আর রেডিকুলোপ্যাথিতে শুধুমাত্র একটা সিঙ্গেল নার্ভ রুট বা ইনভলভমেন্ট হবে। ঠিক আছে, ওইটার ফিচার আপনারা খুঁজে পাবেন। অনেক সময় মাল্টিপল নার্ভ রুট ইনভলভমেন্ট হতে পারে, সেটা পলিরেডিকুলোপ্যাথি, ওটা ডিফারেন্ট ইস্যু। বাট পার্থক্য একটাই, যে এখানে একটা সিঙ্গেল আর ওখানে প্লেক্সাস মানে মাল্টিপল। ঠিক আছে, কমন পেরোনিয়াল নার্ভ যদি ইনভলভমেন্ট হয়, ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে নিউরোপ্যাথি, এটা আপনার রেডিকুলোপ্যাথি না। কমন পেরোনিয়াল নামের নার্ভ রুটে অনেকগুলো আছে, আপনারা করলে দেখবেন, আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে পড়ছে না, এখানে বেশ কয়েকটা নার্ভ রুট, L5 আছে, S1 আছে, অনেকগুলো রুটকে মিলে একটা পেরিফেরাল নার্ভ তৈরি হয়। ঠিক আছে, কম্পোনেন্ট গুলো অনেক বেশি। ঠিক আছে, আর রুটের কম্পোনেন্ট অলওয়েজ একটাই। যে কোনো রেডিকুলোপ্যাথিতে ইউজুয়ালি একটা সিঙ্গেল স্পাইনাল সেগমেন্ট ইনভলভমেন্ট করবে, হতে পারে ওই সিঙ্গেল সেগমেন্টটা মাল্টিপল নার্ভকে জেনারেট করছে। আশা করি আমি একটু বুঝাতে পেরেছি। আচ্ছা, লাস্ট টপিক আমি একটু প্রসিড করছি, নিউরোমাসকুলার জাংশন। নিউরোমাসকুলার জাংশন একটা কথা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি যেটা বললাম যে পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে প্যাথোগোনমিক ফিচারটা থাকে আপনার হচ্ছে মোটর অথবা সেন্সরি অথবা অটোনমিক অথবা মিক্সড মোটর অটোনমিক সেন্সরি, এইরকম ফিচার আপনি থাকবে, সেখানে লোয়ার মোটর টাইপ অফ মানে লেশনটা থাকবে। আর এখানে যে সমস্যাটা নিউরোমাসকুলার জাংশনে, এখানে থাকবে ফ্যাটিগাবিলিটি। ফ্যাটিগাবিলিটি মানে কি, আপনি একটা কোনো কন্ডিশনকে বারবার দুর্বল করতে পারবেন, সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যাওয়া, এটাকে আমরা বলি ফ্যাটিগাবিলিটি। তাহলে ফ্যাটিগাবিলিটি একটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হচ্ছে নিউরোমাসকুলার জাংশন ইনভলভমেন্ট। মানে এটা এরকম যে আপনি ওই জাংশনকে বারবার, আপনি ধরেন বারবার করছেন, দৌড়াদৌড়ি করতে গেলে একটা টাইম পরে যত আপনি ফ্রিকোয়েন্সি নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, ঠিক আছে, আস্তে আস্তে উইকনেসটা বাড়তে থাকবে। ঠিক আছে, একটা নার্ভকে আপনি বারবার রিপিটেটিভ স্টিমুলেশন করছেন, রিপিটেটিভ স্টিমুলেশন করলে প্রথমবার যে অনুযায়ী সেটা কাজ করছিল, নার্ভের ক্ষেত্রে তো আর দুর্বলতা হওয়ার কথা না, যত সাবসিকুয়েন্ট এক্সপোজারে নার্ভটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এটাকে আমরা বলি নার্ভের ফ্যাটিগাবিলিটি। ঠিক আছে, আপনি যদি একটা হাতকে বারবার নড়াতে থাকেন, প্রথম দিকে আরামে নড়াতে পারবেন, পরবর্তীকালে আস্তে আস্তে ওই দিককার নিউরোমাসকুলার জাংশনটা কাজ করবে না, কিছু পার্টিকুলার কারণে, এই কারণে কাজ করতে না পারার কারণে সেখানে একটা টাইম পরে দুর্বলতা বাড়তে থাকবে। এই জন্যই যে কোনো পেশেন্ট নিউরোমাসকুলার জাংশন বা মাইস্থেনিয়া গ্রাভিস, যেটা কমন ডিসঅর্ডার, যত দিন যায় একটা টাইম পরে পেশেন্টের ফ্যাটিগাবিলিটি বাড়তে থাকে, এক্সারসাইজ করলে দুর্বলতা বাড়তে থাকে। ঠিক আছে, এটা কেন হয়? খুবই সোজা মেকানিজম। নর্মাল সিচুয়েশনে যে কোনো ক্ষেত্রে নার্ভ স্টিমুলেশন আসলে ক্যালসিয়ামটা কি করে, এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটাকে প্রিসিনেপটিক মেমব্রেনে ফিউশন করতে সাহায্য করে, ফিউশন করে আপনার আলটিমেটলি অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। এটার কাজ হচ্ছে আপনার পোস্ট সিনাপটিক রিসেপ্টরে এই অ্যাসিটাইলকোলিনটা বাইন্ড করে এখানে ইফেক্টর কাজ করা, মানে মাসল কন্ট্রাকশনে হেল্প করা। অত কমপ্লিকেশনে আমি এখন আর যাচ্ছি না। তাহলে এখন একটা জিনিস দেখেন, এখানে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের আগে থেকে বিভিন্ন অ্যান্টিবডি বাইন্ড করে আছে, এই কালো কালো অ্যান্টিবডি গুলো বাইন্ড করে থাকার কারণে এই রিসেপ্টর গুলো কমপ্লিমেন্ট বা অন্যান্য কারণে ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাসিটাইলকোলিন এখানে আসছে, আসার পরে এখানে বাইন্ড করতে পারছে না, কারণ রিসেপ্টর গুলো অকুপাইড। তখন এখানে আপনার পোস্ট সিনাপটিভ এখানে ডিপোলারাইজেশন হচ্ছে না, ডিপোলারাইজেশন না হওয়ার কারণে মাসুল গুলো ভালো মতো কাজ করছে না বা ইফেক্টর অর্গান ভালো মতো কাজ করতে পারছে না। কথা বুঝতে পারছেন? তাহলে প্রথম দিকে যখন কিছু অ্যাসিটাইলকোলিন আসতে থাকে, তখন কিছুটা রিসেপ্টর আনঅকুপাইড থাকে, কিছু অ্যাসিটাইলকোলিন বাইন্ড করে রেসপন্সটা দেয়, এই জন্য প্রথম দিকে কিছুটা হলেও রেসপন্স কাজ করে। কিন্তু সাবসিকুয়েন্টলি যখন স্টিমুলেশন আসতে থাকে, তখন আস্তে আস্তে রিসেপ্টর গুলো অকুপাইড হয়ে যায়, ইন্টারনালাইজড হয়ে যায়, কমপ্লিমেন্ট দিয়ে ডিস্ট্রাকশন হয়ে যায়, তখন বাইন্ড করার মতো কোনো রিসেপ্টর থাকে না, তখন এই অ্যাসিটাইলকোলিন আর বাইন্ড করতে পারে না, ফলে পেশেন্ট একটা টাইম পরে উইকনেস গুলো বাড়তে থাকে। ঠিক আছে, আর অ্যাসিটাইলকোলিন তো এখানে বেশি সময় অবস্থান করতে পারবে না, কারণ অ্যাসিটাইলকোলিনকে ডিগ্রেড করার জন্য অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইম আছে, এটা কন্টিনিউয়াসলি ওই সাইট থেকে অ্যাসিটাইলকোলিনকে সরিয়ে ফেলে।
দিয়ে আলটিমেটলি অ্যাসিটাইলকোলিন তার কাজটা করতে পারে না। এটাই হচ্ছে প্যাথোগনোমিক ফিচার অফ হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস। এটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে। এখানে কি ফ্যাটিগেবিলিটি কোন কোন জায়গায় হতে পারে? একটা চোখে হতে পারে। চোখে এই পেশেন্টকে দেখতে গেলে তখন একটা টাইম পরে পেশেন্ট ডাবল ভিশন হবে, কারণ চোখের মধ্যে এক্সট্রাঅকুলার মাসুল আছে। যে জায়গায় স্কেলেটাল মাসুল আছে সেই জায়গায় লেসন হতে পারে। এটা আপনার ফেসিয়াল স্কেলেটাল মাসুল আছে, ফেসিয়াল লেশন হতে পারে। বালবার স্কেলেটাল মাসুল আছে, বালবার লেশন হতে পারে। একেবারে আপার লিম, লোয়ার লিম, যে কোনো জায়গায় যেখানে স্কেলেটাল মাসুল আছে সে সব জায়গায় লেশন হতে পারে। এখানেও একটাই অসুবিধা, ডায়াফ্রামের একটা স্কেলেটাল মাসুল, এখানে যখন ইনভলভমেন্ট হয়ে যাবে নিউরোমাসকুলার জাংশনে, তখন পেশেন্টের ডায়াফ্রাগম্যাটিক প্যারালাইসিস নিয়ে আসবে, যেটা পেশেন্টের জন্য ইনকম্প্যাটেবল টু লাইফ। এটাই খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। আদারওয়াইজ এটা নিয়ে চিন্তা করার মানে অত কারণ নাই, মানে আপাত দৃষ্টিতে, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, কারণ এই ক্ষেত্রে ডায়াফ্রাম ইনভলভমেন্ট হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে দুইটা, এটা কেন হচ্ছে? কিছু অ্যান্টিবডির কারণে। অ্যান্টিবডির মধ্যে একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর এর এগেইনস্ট অ্যান্টিবডি, যেটাকে বলে এসিএইচ রিসেপ্টর। আর 2 নাম্বার হতে পারে মাসুল স্পেসিফিক কাইনেজের এগেইনস্ট অ্যান্টিবডি। মাসুল স্পেসিফিক কাইনেজটা কি জিনিস? এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ রিসেপ্টর গুলোকে ফাংশন করতে সাহায্য করে। ঠিক আছে, নাম্বার 1। এবং এটা কেন হয়? এখন প্রশ্ন হতে পারে এটা কেন হচ্ছে। প্রথম কথা, একটা অটোইমিউন ডিসঅর্ডার। অটোইমিউন ডিসঅর্ডার কিসের মাধ্যমে হয়? টি সেল দিয়ে হয়, তাই না? তাহলে টি সেল গুলো ট্রেন হয় কোথায়? থাইমাসে। যে কোনো ক্ষেত্রে থাইমিক কোনো লেশন, এখন গবেষণা দেখা গেছে যে থাইমিক লেশন বা থাইমোমা বা থাইমিক হাইপারপ্লাসিয়া, এই সকল কন্ডিশনে এই কন্ডিশনটা অ্যাগ্রেভেট করতে পারে। এই জন্য সাসেপ্টেবল পেশেন্টে যদি আপনি থাইমাসটার অপারেশন করেন জেনারেলাইজড কেসে, তাহলে আপনি একটা বেনিফিট পেতে পারেন। অথবা কিছু কিছু ড্রাগ, যেমন হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড, তারপর পেনিসিলামাইন, কুইনোনোল, বিটা ব্লকার, এই 4টা কন্ডিশন পরীক্ষা মনে রাখতে হবে। অ্যামিনোগ্লাইকোসাইড মানে জেন্টামাইসিন এগুলো, তারপর হচ্ছে আপনার পেনিসিলামাইন, এটা একটা রিমাটিকের এগেইনস্ট একটা ড্রাগ, ঠিক আছে, আরো নানাবিধ কাজে হেল্প করা হয়। কুইনোনোল মানে সিপ্রোফ্লক্সাসিন, ফ্লোরোকুইনোনোল এগুলো, আর বিটা ব্লকার, এই 4টা টাইপের ড্রাগ আপনাকে অ্যাগ্রেভেট, এই কন্ডিশনটা অ্যাগ্রেভেট করতে পারে। যেহেতু এটা নিউরোমাসকুলার জাংশনে কোন রকম সেন্সরি নার্ভকে ইনভলভ করছে না, কাজে কোনো সেন্সরি ম্যানিফেস্টেশন থাকবে না। পেশেন্ট যত দিন যাবে উইকনেস নিয়ে আসবে, চোখের মধ্যে ডিপ্লোপিয়া আর টোসিস মানে চোখের এই আপনার মানে এক্সট্রাকুলারের মধ্যে আপনার আইলিডও ফল করতে পারে, টোসিস নিয়ে আসতে পারে। আর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, মেইনলি উইকনেসটা পাবেন আপনি যেখানে ম্যাক্সিমাম বাল্কের স্কেলেটাল মাসল আছে, মানে শোল্ডার গার্ডলে, হিপ গার্ডলে, এই সমস্ত কন্ডিশনে গুলোতে আপনি উইকনেস পাবেন। তাহলে এটা আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? একটা অ্যান্টিবডি দেখতে পারেন, যে অ্যাসিটাইলকোলিন এস্টারেজের এগেইনস্ট অ্যান্টিবডি, মাসুল স্পেসিফিক কাইনেজের এগেইনস্ট অ্যান্টিবডি, এগুলো আপনি খুঁজে দেখতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, একটা সিঙ্গেল নার্ভকে, ধরেন এটা একটা সিঙ্গেল একটা নার্ভ, ঠিক আছে, এটা একটা মাসুলকে সাপ্লাই দিচ্ছে। নরমালি এখানকার প্যাথোফিজিওলজি কি? আমি একটা নার্ভকে যদি বারবার স্টিমুলেট করতে থাকি, তাহলে এটা রেসপন্সটা আস্তে আস্তে কমে যাবে, এটাই তো প্যাথোফিজিওলজি। তাহলে আমি একটা সিঙ্গেল নার্ভকে যদি আমি রিপিটেটিভ স্টিমুলেশন করি, তাহলে আস্তে আস্তে আমি দেখবো যে ইফেক্ট পোর্শনটা বা ইফিকেসিটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যে সিঙ্গেল ফাইবার মাইলোগ্রাফি মানে একটা মাসুলকে আমি টেস্ট করে দেখবো, যেখানে আমি বারবার রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন করবে। যদি আমি দেখি যে রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশনে ইফেক্টটা কমে যাচ্ছে, তাহলে আমার জন্য ডায়াগনোসিস কনফার্ম। এটা গেল একটা। দ্বিতীয় ইম্পর্টেন্ট, আমি অ্যান্টিবডি টেস্ট করি তো দেখবো, আর প্লাস আমি চেস্ট এক্স অথবা সিটি স্ক্যান করে দেখবো কোনো থাইমাসের এনলার্জমেন্ট আছে কি। ঠিক আছে, এই কথাগুলো পরীক্ষার জন্য ম্যান্ডেটরি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ট্রিটমেন্ট অপশন কি? ট্রিটমেন্ট অপশন দেখেন, এখানে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ কি করছে? অ্যাসিটাইলকোলিনকে ডিগ্রেড করছে। আমি যদি এই অ্যাসিটাইলকোলিন এস্টারেজকে যদি আমি বন্ধ করে দিই, ইনহিবিটর দিই, যেমন হচ্ছে পাইরোস্টিগমিন, হ্যাঁ, এই সব বিভিন্ন ড্রাগ আছে, এই সকল ড্রাগগুলো যদি দিই, তাহলে অ্যাসিটাইলকোলিনকে এত সহজে মেটাবলিজম হতে পারবে না। তাহলে অ্যাসিটাইলকোলিনটা আস্তে আস্তে একটু হলেও বেড়ে যাবে। বেড়ে থাকার কারণে পেশেন্টের কিছুটা হলেও সিমটম ইমপ্রুভমেন্ট হবে। এটা গেল একটা ট্রিটমেন্ট অপশন। তাহলে একটা ট্রিটমেন্ট অপশন কি? অ্যান্টিকোলিনেস্টারেজ দিলে, তাহলে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ ইনহিবিটর দিলে একটা। আর দ্বিতীয় বিষয়, এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, মানে এটা প্রদাহজনিত কারণ, অটোইমিউন কারণ। তাহলে ইমিউনোকে সাপ্রেস করার জন্য আমি যদি স্টেরয়েড অথবা অ্যাজাথ্রায়োপিন দিই, তাহলে কিছুটা ম্যানিফেস্টেশন পেতে পারি। ঠিক আছে, আর সিভিয়ার যদি কন্ডিশন হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আমার স্টেরয়েড দিয়ে পেশেন্টকে বাঁচানো যাবে না, তখন আমি ডাইরেক্ট ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন দিব বা প্লাজমা ফেরেসিস দিব, জাস্ট লাইক জিবিএস। এর মাধ্যমে আমি সমস্ত অটো অ্যান্টিবডি গুলোকে ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করার মাধ্যমে পেশেন্টকে একটা ইমপ্রুভমেন্ট যাতে হতে পারে, এই হেল্পটা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই কয়টা ট্রিটমেন্ট অপশন এখানে মনে রাখতে হবে, ম্যান্ডেটরি।
লাস্ট ডিসঅর্ডার ল্যাম্বার্ট-ইটন মাইস্থেনিক সিনড্রোম, এটা জাস্ট আপনার মাইস্থেনিয়া গ্র্যাভিসের উল্টা। এখানে যে সমস্যাটা থাকে প্রিসিনাপটিভ ক্যালসিয়াম চ্যানেল, যেটা হচ্ছে আপনার ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল এগেইনস্টে অ্যান্টিবডি এখানে থাকার কারণে এটা ঠিকমতো কাজ করতে পারে না। কাজ করতে না পারার কারণে পেশেন্টের ইনিশিয়ালি এক ধরনের উইকনেস নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু যখন আপনি রিপিটেটিভ স্টিমুলেশন দিবেন, বারবার এক্সারসাইজ করবেন, তখন এই কাজটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়, কিছুটা হলেও এই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়, তখন আস্তে আস্তে অ্যাসিটাইলকোলিন ফিউশন হয়ে কাজ করা শুরু করে। তাহলে দেখেন মাইস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে যেটা হচ্ছে রিপিটেটিভ স্টিমুলেশনে আপনার পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করছে, আর হচ্ছে ল্যাম্বার্ট-ইটনে রিপিটেটিভ স্টিমুলেশনে পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করবে। এটাই কার্ডিনাল ফিচার। যদি আপনি একটা ল্যাম্বার্ট-ইটনের পেশেন্টকে রিপিটেটিভ জার্ক গুলো দেখতে যান, প্রথম দিকে আপনি দেখবেন যে তার নি জার্কটা নাই। কথা বুঝতে পারছেন? ইউজুয়ালি নিউরোমাসকুলার জাংশনে জার্কের ডিমিনিশ হয় না, ঠিক আছে? তাহলে আমি ল্যাম্বার্ট-ইটনে শুরুতে জার্ক নাই, তো বারবার যখন আপনি স্ট্রাইক করতে থাকবেন তখন দেখবেন আস্তে আস্তে জার্ক ফিরে আসছে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, যে ল্যাম্বার্ট-ইটন কখনোই এটা আপনার চোখকে তেমন একটা ইনভলভমেন্ট করে না, এই জন্য এখানে ডিপ্লোপিয়া টোসিস কমনলি থাকে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এটা আরেকটা কন্ডিশন যেখানে অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে, ঠিক আছে? তাহলে জিবিএস অটোনমিক নিউরোপ্যাথি করে, ল্যাম্বার্ট-ইটন অটোনমিক নিউরোপ্যাথি করে, এর পাশাপাশি এইচআইভি, ডায়াবেটিস, অ্যামাইলয়েডোসিস, ঠিক আছে, এগুলো অটোনমিক নিউরোপ্যাথি করতে পারে। এই কয়টা জিনিস একটু মনে রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্রে ল্যাম্বার্ট-ইটন কমনলি একটা ম্যালিগন্যান্সির সাথে অ্যাসোসিয়েশনে থাকে। তাহলে একটা ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম থাকলে আপনাকে খুঁজে দেখতে হবে তার কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা, তাকে তার তো চেস্ট এক্স-রে করতে হবে, সিটি স্ক্যান করে দেখতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট হচ্ছে 3,4-ডাইঅ্যামাইনোপাইরিডিন। এটা এই চ্যানেলের এই ইনহিবিশনটাকে একটু কমায় দেয়, ঠিক আছে? প্লাস অনেক সময় কিছু ইমিউনোসাপ্রেসিভ এজেন্টও দেওয়া যেতে পারে। এইটাই হচ্ছে ল্যাম্বার্ট-ইটন মাইস্থেনিক সিনড্রোম। এবার আমি চলে যাব 6টা কোশ্চেনের অ্যান্সার আপনাদের কাছে আরেকবার শোনার জন্য। প্রথম প্রশ্ন, যে একটা 57 ইয়ার্স এর ওল্ড ম্যান কেম উইথ উইকনেস এন্ড নামনেস ইন দ্য লোয়ার লেগ, সে লোয়ার লেগটা ঠিক মতো ফিল করতে পারছে না, এরকম কমপ্লেন আছে। অন এক্সামিনেশনে তার মাসুল গুলো ওয়াস্টেড, ড্রাই, শাইনি, তার রিফ্লেক্স গুলো লস, প্লান্টার গুলো হচ্ছে ডাউন গোয়িং, ঠিক আছে? তার হচ্ছে অল মডালিটিস অফ সেন্সেশনে অ্যাবনরমালিটি আছে। তাহলে এটা আপনার ডায়াগনোসিস কি হলো? কোশ্চেনটা খুবই সোজা। একজন তখন অ্যান্সার দিয়েছিলেন ট্রান্সভার্স মাইলাইটিস। ট্রান্সভার্স মাইলাইটিস আপার মোটর নিউরন লেশন, সেখানে কখনো তার রিফ্লেক্স গুলো লস্ট হবে না, প্লান্টার ডাউন গোয়িং থাকবে না। একটা হতে পারে যদি স্পাইনাল শকে থাকে, স্পাইনাল শকে থাকলে এই কন্ডিশন অ্যারাইজ করতে পারে, ঠিক আছে? বাট আমার এখানে হিস্ট্রিটা দেখে ওর পক্ষে কোনো এভিডেন্স পাচ্ছি না। আর সেই ক্ষেত্রে পেশেন্টের বাউল ব্লাডার ইনভলভমেন্ট অনেক সময় থাকতে পারে, ঠিক আছে, যেটা এখানে বাউল ব্লাডার ইনভলভমেন্টের কোনো কথা বলছে না। কেউ একজন জুমে আমাকে একজন একটু বলেন তো এটা ডায়াগনোসিস কি হবে তাহলে? আচ্ছা, লোয়ার মোটর নিউরোলেশন, এটা মানে ভালো অ্যান্সার না, মানে এটা অ্যাকসেপ্ট করতে পারছি না, এটা তো বোঝাই যাচ্ছে লোয়ার মোটর নিউরন। এখানে কমপ্লিট ডায়াগনোসিসটা কি? আচ্ছা আমি বলে দিই, জুমে কেউ শেয়ার করবেন এটা কমপ্লিট ডায়াগনোসিসটা কি? আমি আজকে যা বললাম, দেখেন এখানে প্রথম কথা মোটর লেশন আছে, কথা বুঝতে পারছেন? তাহলে মোটর লেশন আছে, দ্যাট মিন্স হচ্ছে কি নি জার্ক, অ্যাঙ্কেল সব রিফ্লেক্স লস, প্লাস সেন্সরি লেশন আছে, তাহলে মোটর নিউরোপ্যাথি প্লাস সেন্সরি নিউরোপ্যাথি, প্লাস দেখেন স্কিনটা ড্রাই, স্কিন ড্রাই হতে পারে তার সোয়েটিং নাই, হতে পারে তার অটোনমিক নিউরোপ্যাথি, তার মানে অ্যাকিউট মোটর সেন্সরি অটোনমিক পেরিফেরাল, সরি অ্যাকিউট না, মানে মোটর সেন্সরি অটোনমিক পেরিফেরাল ভ্যারাইটি অফ, অথবা মিক্স ভ্যারাইটি অফ পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে? পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা হচ্ছে ডায়াগনোসিস।
আচ্ছা, লাম্বোস্যাক্রাল প্লেক্সোপ্যাথি বাইল্যাটারাল হবে না, বুঝতে পারছেন? এখানে তো বাইল্যাটারাল বলছে, অল দ্য মাসল অফ লর্নিং, বুঝতে পারছেন? এটা হবে হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। পলিওমায়োসাইটিসে মাসল ইনভলভমেন্ট হবে, ও পোলিওমাইলাইটিসে সেন্সরি লস কোনোদিন হয় না, বুঝতে পারছেন? সেন্সরি লস কখনোই হয় না, এটা এক্সক্লুসিভলি মোটর ভ্যারাইটি, বুঝতে পারছেন? তো এটা ডায়াগনোসিস হচ্ছে মিক্সড পেরিফেরাল নিউরোপ্যাথি। মোস্ট কমন কজ কি মিক্সড পেরিফেরাল নিউরোপ্যাথির? মোটর, সেন্সরি, অটোনমিক সব আছে। পলিওমাইলাইটিস অলওয়েজ মোটর, একটু অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে? সেন্সরি লস থাকে না, অটোনমিক ইনভলভমেন্টও কমনলি থাকে না, এবং এটা হর্ন সেলে ইনভলভমেন্ট হয়। আর প্লেক্সোপ্যাথি অলওয়েজ ইউনিল্যাটারাল। আচ্ছা, মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। যে কোনো পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে কি, এই কোশ্চেনটা দেখেন, প্রথমে শুরু হয়েছে আই দিয়ে, মানে ডিপ্লোপিয়ার পরে ফেসিয়াল মাসল, এরপরে ডাউনওয়ার্ডস টুয়ার্ডস দ্য হোল বডি। তার সমস্ত রিফ্লেক্স লস, কোনো ফিভার ছিল না, নার্ভ কন্ডাকশনে হচ্ছে মোটর ভ্যারাইটি। দ্যাট মিনস মোটর ভ্যারাইটি মানে জিবিএস অথবা বোটুলিজম অথবা মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি কন্ডাকশন ব্লক অথবা ড্যাপসন, এগুলো কন্ডিশন। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? এক্সিলেন্ট, বোটুলিজম। পার্থক্যটা আপনি কিভাবে করবেন? বোটুলিজম হচ্ছে অলওয়েজ ডিসেন্ডিং, কারণ আপনি এটা খাবেন, প্রথম ম্যানিফেস্টেশন চোখে হবে। আর জিবিএস অলওয়েজ অ্যাসেন্ডিং, ঠিক আছে? আর রিফ্লেক্স লসের কারণ হচ্ছে এগুলোই। মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি অনেক আনকমন, এখানে ইনভলভমেন্টটা আপার লিম্বে বেশি কমন, ঠিক আছে? আর বাকি কন্ডিশনগুলো আপনি চিন্তা করবেন না, পরীক্ষার জন্য জাস্ট জিবিএস আর বোটুলিজম দুটার মধ্যেই ভাববেন, তাহলে বোটুলিজম ভেরি গুড। এবার 3 নাম্বার প্রশ্নে চলে আসি। দেখেন, এ পেশেন্ট কেম উইথ বার্নিং সেন্সেশন ইন দ্য অ্যান্টোল্যাটারাল থাই, ঠিক আছে? পেশেন্টের ডায়াবেটিস আছে এবং লাইকস টু ওয়্যার টাইট প্যান্ট। তাহলে এটা ডায়াগনোসিস কি, রিজন কি? এক্সিলেন্ট, এটা হচ্ছে ম্যারালজিয়া প্যারাস্থেটিকা, ঠিক আছে? রিজন হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই লেশনের জন্য। মোস্ট কমন কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আর একটা ইম্পর্টেন্ট কারণ কম্প্রেশন হচ্ছে, আমি যে ছবিটা দেখিয়েছিলাম টাইট প্যান্ট পরার কারণে। এই 3টা কন্ডিশনে এই প্রবলেম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা কমন পেরোনিয়াল ইনভলভমেন্ট না, কমন পেরোনিয়াল কখনো অ্যান্টোল্যাটারাল থাই ইনভলভমেন্ট হবে না। সেই ক্ষেত্রে ইনভলভমেন্টটা খুব কমনলি আপনাকে দিবে ফুড ড্রপ দিয়ে, ঠিক আছে? ফুড ড্রপটা কমনলি পাবেন। প্লাস হচ্ছে পেশেন্টের এখানে ওই একটু ডরসামে, বিশেষ করে ফুটের উপরে ডরসাল সারফেসে একটু সেন্সরি লস থাকতে পারে। তাহলে দুটা জিনিস আপনার হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ ইনভলভমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন। একটা, এটা হচ্ছে ফুড ড্রপ থাকবে, পেশেন্টের ডরসামে সেন্সরি লস থাকতে পারে যদি সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়। ডিপ পেরোনিয়াল নার্ভ হলে শুধুমাত্র ফার্স্ট এন্ড সেকেন্ড টো এর মধ্যবর্তী জায়গাতে একটু সেন্সরি লস থাকবে। এটা একটু আপনারা কাইন্ডলি মনে রাখবেন। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটা এখন এটা ইজি হয়ে গেছে। আসলে আমি মনে হয় কোশ্চেনটা ঠিকমতো এক্সপ্লেন করতে পারি নাই। যে পেশেন্টের হ্যান্ড প্রবলেম নিয়ে আসছে, দেখেন সে তার রিস্টটাকে স্ট্রেন করতে অসুবিধা হচ্ছে, মানে সোজা করতে পারছে না, এক্সটেন্ড করতে পারছে না। আর নামনেসটা কোন জায়গায়? ফার্স্ট ডরসাল ওয়েব স্পেসে। তাহলে ডায়াগনোসিসটা কি হবে? এক্সিলেন্ট, এটা হচ্ছে রেডিয়াল নার্ভলেশন। পার্থক্যটা কিভাবে বুঝছেন? দেখেন, এক্সটেন্স করতে পারছে না। হাতের ক্ষেত্রে এক্সটেন্সর কম্পার্টমেন্ট পুরাটাই রেডিয়াল নার্ভের ক্ষমতার উপর নির্ভরশীল। তাহলে এক্সটেন্ড যদি করতে না পারে, তাহলে এখানে প্রধান লেশনটা হবে রেডিয়াল নার্ভে, ঠিক আছে? আর রেডিয়াল নার্ভটা ইনভ্যারিয়েবলি আপনার যে মিডিয়ান নার্ভের অপোজিট পোর্শনটাতে সাপ্লাই দেয়, ঠিক আছে? মিডিয়ান নার্ভ যে সাপ্লাইটা আপনার পামাস সারফেসে দেয়,
ঠিক উল্টা পাশে কিছুটা অংশ রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয়। ঠিক আছে, তাহলে দেখেন এখানে একটু ফার্স্ট ডর্সাল ওয়েব স্পেস বা অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে এখানে হচ্ছে আপনার কিছুটা নামনেস আছে। তো ডায়াগনোসিস হচ্ছে রেডিয়াল নার্ভ পলসি। প্রশ্ন নাম্বার 5, দুইটা প্রশ্ন এখানে, যে একটা পেশেন্ট কমপ্লেন উইকনেস যেটা জেনারেলাইজ, তার ডিপ্লোপিয়া নাই, কথাটা বুঝেন, তার কোনো ধরনের ডিপ্লোপিয়া নাই এবং উইকনেসটা ওরসেন হচ্ছে যখন সে এক্সারসাইজ করে, যেখানে তার চেস্ট এক্সরেতে একটা মাস আছে। ডায়াগনোসিস কি হবে? আচ্ছা, মাইস্থেনিয়া গ্র্যাভিস একজন বলেছেন। এখানে পয়েন্ট, কেন এটা ল্যাম্বার্ট-ইটন মাইস্থেনিক সিনড্রোম না? ল্যাম্বার্ট-ইটনে তো তেমন একটা ডিপ্লোপিয়া থাকে না। এটা এই জন্য ল্যাম্বার্ট-ইটন না, বিকজ আপনি দেখছেন যে উইকনেস ওরসেন হোয়েন হি ডিড এক্সারসাইজ। ঠিক আছে, আর চেস্ট একটা মাসের কথা বলেছে। ল্যাম্বার্ট-ইটনে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, ব্রঙ্কিয়াল কার্সিনোমার কনসিকুয়েন্সে চেস্ট এক্সেসে মাস আমরা খুঁজে পেতে পারি, বাট এখানে চেস্ট এক্সেসে মাসটা সম্ভবত থাইমাস মাসের জন্য, থাইমোমার জন্য। ঠিক আছে, কারণ থাইমাসে আপনি চেস্ট এক্সরে করলে তার আপার পোর্শনের একটা মাস আপনি খুঁজে পেতে পারেন। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস এবং এই মাসটা হচ্ছে ডিউ টু থাইমোমা। লাস্ট কোশ্চেন, একটা পেশেন্ট রিকারেন্ট নার্ভ পলসি নিয়ে আসছে। এই কোশ্চেনটা একটু টাফ প্রশ্ন, আমি মানে আজকের টপিকের উপর যেটা আমি এটা আলোচনা করেছি, ডেভিডসনে এটা দেওয়া আছে পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে। এটা একটা অ্যান্সার আপনাকে দিন। পেশেন্ট দেখেন রিকারেন্ট নার্ভ পলসি নিয়ে আসছে, মাল্টিপল পার্ট, যেটা হচ্ছে ফ্যামিলিয়াল, এর সাথে পেনলেস আনপ্রোভোক স্লাইট ট্রমাতেও আপনার পলসি হয়ে যায়। তাহলে ডায়াগনোসিসটা কি হবে? এটা দিয়ে আমি শেষ করব। ডেভিডসন নরমাল ক্লাসে আমরা এর পাশাপাশি আপনাদের একটু ডেভিডসনটাও আমরা দাগিয়ে দিব। আজকে যেহেতু মানে ইয়ে আছে, লেন্দি হয়ে গেছে, আমি আর ডেভিডসনের দাগানো গুলো আলোচনা করলাম না। যা যা টপিক এখানে আলোচনা করছি সবই ডেভিডসন থেকে ইয়ে করা। এরপরও কোনো কিছু মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পরে কমেন্ট সেকশনে জানাতে পারেন। লাস্ট প্রশ্ন, এটা একটু অ্যান্সারটা কাইন্ডলি। কমেন্ট বক্সে অনেকে দিয়েছেন। আচ্ছা, আমি এই প্রশ্নটা একটু আলোচনা করি। এটা হেরিডিটারি নিউরোপ্যাথি, কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে চারকোট মেরি না। কেন? কারণ চারকোট মেরির ক্ষেত্রে আপনার এটা পেরিফেরাল নিউরোপ্যাথি হবে। এটা রিকারেন্ট নার্ভ পলসি অত কমনলি ডেভেলপ করে না, মেনলি পেরিফেরাল নিউরোপ্যাথির ফিচার আকারেই থাকে। ঠিক আছে, এখানে সেকেন্ড পয়েন্টটা দেখেন, এটা পেনলেস আনপ্রোভোক, মাইনর ট্রমাতেও এই ঘটনাটি ঘটছে। তাহলে যদি মাইনর ট্রমাতে কোনো নার্ভ পলসি হয় আনপ্রোভোকালি, তাহলে সেটা হচ্ছে, যেটা আপনারা অনেকেই ইয়েতে আমাকে চ্যাট বক্সে দিয়েছেন, এটা হচ্ছে হেরিডিটারি নিউরোপ্যাথি উইথ লায়াবিলিটি টু প্রেসার পলসি। ঠিক আছে, দ্যাট ইজ মাইনর ট্রমাতেও সেই ক্ষেত্রে পেনলেস পেরিফেরাল পেনলেস মনোনিউরোপ্যাথি অথবা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে হেরিডিটারি কজের মধ্যে। এটা কেন চারকোট মেরি না? চারকোট মেরি বা হেরিডিটারি সেন্সরি মোটর নিউরোপ্যাথির ক্ষেত্রে আপনার এটা পলিনিউরোপ্যাথি নিয়ে আসতো, নার্ভ পলসির কারণে নিয়ে আসতো না। ঠিক আছে, এবং সাথে মাসল ওয়াস্টিং থাকতো। আপনি দেখতেন যে পেশেন্টের শ্যাম্পেন বোটল অ্যাপিয়ারেন্স এর কথা বলতো, এরকম ডিস্টাল ওয়াস্টিং এর কথা বলতো, কোনো কিছু বলছে না। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে হেরিডিটারি নিউরোপ্যাথি উইথ লায়াবিলিটি টু প্রেসার পলসি। তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। আশা করা যায় আমি কিছুটা হলেও, একটু কমপ্লিকেটেড টপিক, আর নার্ভাস সিস্টেম আসলে অঙ্কের মতো কিন্তু অনেক মজাদার। আশা করি আমি কিছুটা আলোচনা করতে পারছি। তারপরও আপনারা যে কোনো টপিক মানে কোনো রকম হেজিটেশনের কোনো দরকার নেই, আমাকে জানাবেন। ঠিক আছে, আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে এটা তো লোয়ার মোটর অ্যাপ্রোচ, এরপরে আপার মোটর আরেকটা বড় বিষয়। এই দুটা যদি আপনারা অঙ্কগুলো ঠিক মতো করেন, পরীক্ষায় অ্যাটলিস্ট সিঙ্গেল বেস আর সিস্টেম থেকে 3 থেকে 4টা প্রশ্ন আপনি এই টপিকের মধ্যে থেকে পাবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর পড়ার সময় একটু অঙ্কের মতো মনে রাখবেন। আর
ডেভিডসনটা অলওয়েজ আমরা প্রতিটা পয়েন্ট ডেভিডসন থেকে আমরা আলোচনা করব, স্পেসিফিক্যালি প্রত্যেকটা ডিসঅর্ডার আলাদাভাবে আমরা ডিসকাস করার চেষ্টা করি। ঠিক আছে, তো আশা করি আপনাদের সবাই ভালো থাকবেন, আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ক্লাসটা শেষ করছি। আচ্ছা, যারা আমার সাথে অনলাইনে আছেন তাদের কোনো প্রশ্ন আছে? ক্লাসটা রেকর্ডে থাকবে না, কিন্তু হচ্ছে আপনারা এটা ফেসবুক লাইভে পাবেন, ফেসবুক লাইভে থেকে যাবে। আচ্ছা, স্পাইনাল কর্ড কম্প্রেশন এটা আপার মোটর নিউরনের মধ্যে চলে যায়, এটা আমি ইন্টেনশনালি এই জন্য আলোচনা করিনি, এটা জাস্ট এটার আগের টপিক ছিল। কর্ড কম্প্রেশন আসলে শর্টলি আলোচনা করাটা অনেক কঠিন, বুঝছেন। ইনশাল্লাহ সমস্যা নাই, পরবর্তী যদি কোনো ক্লাস আলোচনা হয় আমি ইনশাল্লাহ এটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, কর্ড কম্প্রেশন দ্যাট মিনস হচ্ছে স্পাইনাল কর্ডের আপনার যে কোনো কারণে, যেটা কর্ডের ইন্ট্রিনসিক কোনো ডিজিজ হোক বা বাইরের বোনস হোক বা যে কোনো কারণেই হোক, কম্প্রেশন হলে গোটা স্পাইনাল কর্ডের সেগমেন্টের নিচের অংশটা সবগুলো চলে যায়। ঠিক আছে, কারণ সেগমেন্ট যখন আপনার যে জায়গায় ড্যামেজ হয় সেই জায়গাটাতে লোয়ার মোটর নিউরন লেশন হয়, আর ওর নিচে প্রত্যেকটার জন্য আপার মোটর নিউরন হয়। সেই ক্ষেত্রে লোয়ার লিম্বে যারগুলো এক্সাজারেটেড থাকে, যেখানে আমি সবগুলোর ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে যারগুলো ডিমিনিশ থাকে আজকে সব আলোচনার মধ্যে, তখন যারগুলো এক্সাজারেটেড থাকবে, যেই সিচুয়েশনে যেই পয়েন্টে কর্ডটা কম্প্রেস করবে সেই পয়েন্টে আপনার হচ্ছে ওই পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণ সেন্সেশন, মানে জয়েন্ট পজিশন, সেন্স অফ ভাইব্রেশন, পেন, টেম্পারেচার, ওই পয়েন্ট পর্যন্ত আপনি ডিমিনিশ থাকবে, মানে ওখানে সেন্সরি লেভেল পাবেন। যদি ধরেন আপনার কর্ড কম্প্রেশনটা মানে T10 লেভেলে হয়, তাহলে আপনি T10 লেভেলের নিচে সব সেন্সেশন আপনি চলে যাবে। ঠিক আছে, বাউল ব্লাডার ইনভলভমেন্টও থাকতে পারে ক্ষেত্র বিশেষে, এরকম অনেকগুলো বিষয় থাকতে পারে। তো যাই হোক, এটা আমি পরবর্তীকালে হয়তো যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমি ক্লোজ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা হচ্ছে আমাদের যখন মানে ব্যাচ আমরা শুরু করব বা এরকম সিচুয়েশনে সিনাপসিস কর্তৃপক্ষ, তখন সেই ক্ষেত্রে আমাদের আলাদা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সব গ্রুপ থাকে। ইভেন আমরা ফেসবুক আলাদা গ্রুপ থাকে, যেখানে আমাদের লেকচার গুলো ইনক্লুডিং আপনার সমস্ত কোশ্চেন সেশন সবগুলো আমরা ওখানে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।